হ্যালো। ওকে, সো আমরা আমাদের সেমিনারটা শুরু করি। মেইনলি আমরা এই সেমিনারটা আয়োজন করছি আসলে ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টই ইউনিভার্সিটি লাইফে একটা কমন কোয়েশ্চেন নিয়ে খুব স্ট্রাগল করে। সেটা হচ্ছে তাদের পিএইচডি রিলেটেড বা পিএইচডির পরের ফিউচার রিলেটেড আইডিয়াস একটু কম থাকে, প্লাস জব মার্কেটের আইডিয়াসও অত ক্লিয়ারলি থাকে না। স্টুডেন্টরা অনেক স্ট্রাগল করে এই দুটোর মধ্যে ডিসিশন নেওয়ার মাঝখানে, দ্যাট গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথে আমরা জবে ঢুকে পড়বো, নাকি একটা ডিগ্রি পারসিউ করব, হায়ার এডুকেশন করার পরে জবে আসবো। সো এই কনফিউশনটার জন্য অনেক স্টুডেন্ট আমার কাছে পার্সোনালি আমার কাছে আসছিল অনেক প্রশ্ন করার পরে। সো আই থট দ্যাট যারা এই দুইটা ওয়ার্ল্ড ট্রাভার্স করছে অলরেডি, এমন মানুষজন থেকে যদি আমরা কথাগুলো শুনি তাহলে আমরা হয়তো আরও ভালোভাবে রিয়ালাইজ করতে পারবো। সো সেই কারণেই এই সেমিনারটা অ্যারেঞ্জ করা। অ্যান্ড আমাদের সাথে আছেন দুইজন, শাশ্বত সৌম্য। ফার্স্ট অফ অল উনি ব্র্যাক ইউনিভার্সিটিতেই ফ্যাকাল্টি ছিলেন কিছু সেমিস্টার, ওনারা হায়ার হায়ার এডুকেশনের অ্যাপ্লাই করার আগ পর্যন্ত উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ছিলেন, দেন বুয়েটেও উনি লেকচারার হিসেবে ছিলেন। অ্যান্ড তার গ্র্যাজুয়েশন বুয়েট থেকেই করা। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমাদের জবকে রিপ্রেজেন্ট করার জন্য আছে আমাদের মাঝখানে তানভীর মুত্তাকিন। ওনার গ্র্যাজুয়েশনও বুয়েট থেকে, উনি 2019 সালের আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট ছিলেন। অ্যান্ড উনি এখন বর্তমানে গুগলের ডাবলিন ব্রাঞ্চে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তো আমি তাদেরকে একটু নিজেদের আমি তো জাস্ট তাদের হেডিংটা দিলাম, তারা একটু যাতে নিজেদেরকে একটু ইন্ট্রোডিউস করে, এজন্য আমি প্রথমে ফ্লোরটা কিছুক্ষণ তাদেরকে দিব। সো ফার্স্ট অফ অল আমরা সৌম্য স্যার থেকে শুনি দ্যাট ওনার ব্যাপারে, আপনি নিজের ব্যাপারে একটু কিছু বলেন। হ্যালো এভরিওয়ান। ফিরোজ আমার মানে কাইন্ড অফ বড় ইন্ট্রোডাকশনটা দিয়ে দিয়েছে। আমি বুয়েট থেকে 2021 সালে গ্রাজুয়েট করি সিএস ডিপার্টমেন্ট থেকে। তারপর কিছুদিন আমি ব্র্যাকের ফ্যাকাল্টি ছিলাম। ইট ওয়াজ ওয়ান অফ দ্য গুড টাইমস অফ লাইফ। তারপর আরো কিছুদিন ইয়েতে বুয়েটের লেকচারার ছিলাম প্রায় 1 বছরের মতো। এরপর আমার হায়ার স্টাডিজ এর কল আসে, দেন আই এম নাও লাইক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এন্ড গ্রাজুয়েট স্টুডেন্ট এট এমআইটি, pursuing my PhD. So, kind of এটা my life status now. ওকে, থ্যাংক ইউ সৌম্য ফর বিং হিয়ার উইথ আস। আমরা তানভীর মুত্তাকিন থেকে তার একটু ইন্ট্রোডাকশনটা শুনে নিই। হ্যালো তানভীর। হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। সো বেসিক্যালি আমরা আসলে সেম বেস, আমরা 2021 সালে সবাই গ্রাজুয়েট করছি। এরপর আমি ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পিওসিস লিমিটেডে। এরপর রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম টাইগার আইটিতে। দেন গুগলে এখন ডাবলিনে আছি অলমোস্ট 1.5 বছর ধরে, লেভেল 4 ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ সৌম্য অ্যান্ড তানভীর। সো আমরা বেসিক্যালি প্রথমে পিএইচডি রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করব শাশ্বত সৌম্যকে, অ্যান্ড দেন আমরা জব রিলেটেডও প্রশ্ন করব। অ্যান্ড আমাদের বেসিক ডিসকাশন শেষে আমরা স্টুডেন্টদের জন্য ফ্লোরটা ওপেন করে দিব, যাতে তোমরা ডিরেক্টলি ওনাদেরকে প্রশ্ন করতে পারো। ওকে, সো আমি বেসিক্যালি যেসব প্রশ্ন করতেছি এগুলো আসলে আমার কাছেই স্টুডেন্টদের করা কিছু প্রশ্ন। দ্যাট তাদের তাদের প্রশ্নটাকে হচ্ছে আমি জাস্ট একটা স্ট্রাকচারে সাজানো ট্রাই করছি, দ্যাট কীভাবে করে আমরা যারা এইসব ব্যাপারে এক্সপিরিয়েন্স তাদের থেকে অ্যান্সারগুলো কীভাবে করে আমরা কালেক্ট করতে পারি। সো আমি মোটামুটি আমার কাছে যত ধরনের প্রশ্ন আসছে সেগুলোকে কালেকটিভলি কিছু স্ট্রাকচারে সাজাই। আমি প্রথমে হচ্ছে সৌম্য স্যারকে অ্যাড্রেস করে কিছু প্রশ্ন করব, অ্যান্ড দেন আই উইল মুভ টু তানভীর মুত্তাকিন স্যার। ওকে, সো ফার্স্ট অফ অল সৌম্য স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে দ্যাট স্টুডেন্টরা এই যে হায়ার স্টাডিজের যেই চিন্তাটা করে, যেটা আমার কাছে স্টুডেন্টরা আসার সময় ম্যাক্সিমাম আমার মনে হয়েছে দ্যাট তারা আসলে পিএইচডিকে ভিশন করতে জানে না, দ্যাট পিএইচডি জিনিসটা কী, ডক্টরেট করার অর্থ কী। তারা মোস্ট লাইকলি অন্য ফ্রেন্ডরা বা তাদের 1-2 বছরের সিনিয়র ভাইয়ারা এই ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজ করতে গেছে, এখানে পিএইচডি করতেছে, ওখানে পিএইচডি করতেছে, এই ধরনের একটা পিয়ার প্রেশার তাদের মধ্যে কাজ করে দ্যাট হ্যাঁ আমাকেও উচ্চশিক্ষিত হতে হবে, তাই পিএইচডি করা, এই ধরনের একটা মেন্টালিটি কাজ করে। সো প্রথম প্রশ্ন হচ্ছে আমার কাছে একটা ব্রড প্রশ্ন আমরা অ্যাড্রেস করবো, সেটা হচ্ছে পিএইচডি আসলে কেন করব, মানে এতগুলো বছর, এই 4-5 বছর যে আমরা ইনভেস্ট করব, 5-6 বছর লেগে যায় অনেক সময়, এত বছর ইনভেস্ট করব, এটা এটা কি আসলে ওয়ার্থ ইট কিনা, বা কখন ওয়ার্থ ইট, কী ধরনের মেন্টালিটি থাকলে এটা ওয়ার্থ ইট, বা এটার থেকে আমরা রিটার্ন কী কী পেতে পারি। সো ব্রড কোয়েশ্চেন, আমরা আসলে কেন পিএইচডিটা করব। থ্যাংক ইউ, মানে একটা ওয়ান্ডারফুল কোশ্চেন। মেইনলি আমি দুই পার্টে অ্যান্সারটাকে একটু ভাগ করতে যাব। ফার্স্ট পার্ট উড সাউন্ড লাইক কমপ্লিটলি ডিমোটিভেশন, মানে এই পার্ট শুনে অনেকে মনে হতে পারে যে ওয়াই, মানে দিস ইজ কমপ্লিটলি নট আ থিং আই শুড ডু। সেকেন্ড পার্টটা মোর ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ইন পিএইচডি। ফার্স্ট পার্ট হচ্ছে মানে যদি কারো এরকম পিয়ার প্রেশার চিন্তা থাকে যে হ্যাঁ আমার
ফ্রেন্ডরা করতেছে, আমার বড় ভাইরা করতেছে, এন্ড লাইক ইভেন লাইক একাডেমিক পিয়ার প্রেশার একটা জিনিস আছে যে আমার রেজাল্ট ভালো, এন্ড মানে টেকনিক্যালি রেজাল্ট ভালো দেখে আমার মানে কাইন্ড অফ একটা এক্সপেকটেশন হয়ে গেছে আমার সোসাইটি থেকে যে রেজাল্ট ভালো মানে আমি হায়ার স্টাডিজে যাবো এবং আমি পিএইচডি করবো। ব্যাপারটা আসলে ওইভাবে চিন্তা মানে আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের অনেকের চিন্তা এরকমই, কিন্তু আসলে চিন্তাটা ওইরকম হওয়া উচিত না। মানে ফার্স্ট অফ অল PhD as a thing, it's a very hard thing. মানে মানে you have to kind of একটা আন্ডার এক্সপ্লোরড ফিল্ডে তোমার নতুন প্রবলেম খুঁজে বের করতে হবে, এন্ড তোমার যে একটা শর্ট স্প্যান অফ টাইম আছে 4-5 বছর মনে হয় অনেক লং, বাট লাইক ইটস শর্ট, এর মধ্যে তো ইউ হ্যাভ টু ফাইন্ড সামথিং নোবেল, একটা প্রবলেম খুঁজে বের করে ওইটা সলিউশন বের করতে হবে। এটা টেকনিক্যালি মানে শুনতে খুব ইজি শোনায়, বাট মানে যখন যারা প্র্যাকটিশনার যারা অ্যাকচুয়ালি জিনিসটা থ্রুতে যায় এটা একটু টাফ, মানে করাটা খুব একটা ইজি না। এই জন্য মানে কারো যদি মনে হয় যে আমি পিয়ার প্রেসারে পড়ে বা একাডেমিক প্রেসারে পড়ে সোসাইটি প্রেসারে পড়ে পিএইচডি করতে যাব, মানে ইউ শুড রিথিঙ্ক অ্যাবাউট দিস, মানে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ইট, এটা একটা কোশ্চেন। আর সেকেন্ড পার্টটা হচ্ছে যে পিএইচডি মানে করলে লাভটা কি। মানে লাভটা হচ্ছে মানে ফার্স্ট অফ অল যদি মানে ইফ ইউ আর সামওয়ান যে কাইন্ড অফ মানে ইউ স্টিল ডোন্ট নো যে তোমার রিসার্চ ভালো লাগে কিনা, বাট হালকা ন্যাক আছে অ্যাবাউট সামথিং যে আমার একটা জিনিস সলভ করতে ভালো লাগে, বাট লাইক আমি একটা নতুন প্রবলেম নিয়ে ভাবতে ভালো লাগে, অর নাথিং, লাইক তুমি হচ্ছে জাস্ট একটা রিসার্চ প্রজেক্টে কাজ করছো এন্ড তোমার করতে ওইটা ভালো লাগছে, মানে এই বেসিক ইয়েটাও যদি থাকে তাহলে হচ্ছে তোমার মানে ইউ আর কাট আউট ফর পিএইচডি, অর লাইক ইউ ক্যান অ্যাপ্লাই টু হায়ার স্টাডিজ এন্ড ইউ আর কাইন্ড অফ রেডি ফর ইট। মানে মেনলি যারা পিএইচডি করতে আসে তাদের এরকমই কাইন্ড অফ কিছু কোয়ালিফিকেশন থাকে, মানে খুব সিজন রিসার্চার অনেকেই আসে পিএইচডি করতে, বাট লাইক মোর অর লেস মানে অলমোস্ট 70-80% মানুষের আসলে লাইক কাইন্ড অফ একটা ন্যাক থাকে, অথবা হালকা পিএইচডি মানে রিসার্চে কিছু আইডিয়া আছে এই জন্য আসছে। তো মানে যদি তুমি এরকম কিছু হয় অবভিয়াসলি ডোন্ট মানে জাস্ট গো ফর ইট। আর সেকেন্ড হচ্ছে পিএইচডি করলে লাভ হচ্ছে মানে তুমি হচ্ছে একটা ফিল্ডের একটা কাটিং এজ টেকনোলজি আবিষ্কার করতেছো, লাইক ইউ আর ওয়ার্কিং উইথ সামথিং মানে দ্যাট এক্সাইটস ইউ। মানে এটা ইন্টারনাল মোটিভেশন। আর এক্সটার্নাল মোটিভেশন হচ্ছে মানে পিএইচডি, তোমার যদি একটা পিএইচডি থাকে তাহলে আসলে যে কোনো জব মার্কেটে তোমার জন্য অপরচুনিটি বেড়ে যায় আর কি। মানে একটা দিক হচ্ছে তুমি স্পেশালাইজড জব মার্কেটে অ্যাপ্লাই করতে পারবা, এন্ড মানে যেহেতু লাইক ইউ হ্যাভ আ পিএইচডি ডিগ্রি, মানে লাইক ফ্রম whatever university, like you are recognized to like work with a problem and think about a problem in depth that মানে no one did before. মানে যখন তোমাকে একটা পিএইচডি দেওয়া হয় তোমাকে বলা হয় যে তুমি তোমার ফিল্ডে লাইক তুমি যে কাজটা করছো সেই কাজে তুমি হচ্ছে ওয়ার্ল্ড এক্সপার্ট। তো মানে দিস ইজ লাইক আ টাইটেল টু ফাইট ফর। মানে ইউ শুড মানে ইফ ইউ আর সামওয়ান মানে যে হচ্ছে এইসব ক্রাইটেরিয়াতে ফিট করো, or মানে হালকা ইচ্ছাও আছে, মানে ইউ শুড এক্সপ্লোর দিস অপরচুনিটি। অফকোর্স এখানে ডিমোটিভেশন কিছু হয় না, বাট লাইক পিয়ার প্রেসার থেকে আসলে যেটা হবে যে মানে যদি তোমার অনেক মোটিভেশনও থাকে তারপরও আসলে জিনিসটা টাফ। মানে এখানে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাইতে হয়, ইউ হ্যাভ টু পাস স্লিপলেস নাইটস। মানে এমনও হইতে পারে যে তুমি 4-5 মাস ধরে একটা প্রজেক্টে কাজ করে গেছো, পরে ফিফথ মান্থের যখন সাবমিশনের জন্য লেখা স্টার্ট করবা তখন তুমি দেখলা যে লাস্ট কনফারেন্সে তুমি যে কাজ করছো হুবহু সেম জিনিস পাবলিশ হয়ে বসে আছে। মানে ইটস লাইক মানে হিউমিলিয়াসলি ফ্রাস্ট্রেটিং, বিলিভ মি, বাট লাইক ইউ হ্যাভ টু গালপ ইট ইন এন্ড লাইক ওয়ার্ক অন আনাদার থিংস। তো মানে এরকম অনেক ফ্রাস্ট্রেশন সবসময় পুরো লাইফ ইয়েতেই থাকে। তো মানে যদি তোমার মোটিভেশন থাকে এন্ড লাইক হালকা ইচ্ছাও অ্যাটলিস্ট যদি থাকে তাহলে ইউ ক্যান ফাইট দোজ থিং। বাট লাইক তুমি যদি আসো হচ্ছে আমার ফ্রেন্ডরাও করতেছে জিনিসটা অনেক মজা আমিও করি, মানে দিস ইজ নট ফান। তো মানে কাইন্ড অফ মাই টেক অন and my 2 cents on like what PhD is. থ্যাংক ইউ সৌম্য সুন্দর করে অ্যান্সারটা দেওয়ার জন্য। তো আমরা তাহলে বুঝলাম আসলে আমাদের কি ধরনের মেন্টালিটি থাকলে আমরা পিএইচডি আসলে করা উচিত। সো পিয়ার প্রেশার থেকে বা জাস্ট বিকজ অন্যরা আমার থেকে এক্সপেক্ট করতেছে এই কারণে পিএইচডি না করে আসলে আমরা যদি নিজেরাই চাই এবং আমাদের একটা সার্টিন পার্সোনালিটি থাকা দরকার পিএইচডি পার্সু করার জন্য, সেটা আমরা বুঝতে পারলাম। সো তাহলে
এই মেন্টালিটি এখন আমাদের মধ্যে যাদের যাদের এই ধরনের মেন্টালিটি আছে, তারা নেক্সট যে স্ট্রাগলটা ফেস করে সেটা হচ্ছে, ঠিক আছে আমি ডিসাইড করছি, হ্যাঁ আমি এই সৌম্য স্যার যা যা বললেন এগুলো আমার সাথে মিলে, হ্যাঁ আমি আই এম ইন্টারেস্টেড ইন সলভিং নিউ প্রবলেমস, আমার ভালো লাগে। সো এরপর ইমিডিয়েটলি যেই প্রশ্নটা আসলে সবাই ফেস করে সেটা হচ্ছে পিএইচডির রিকোয়ারমেন্টস কী কী, পিএইচডি করার জন্য আসলে আমাকে কিভাবে স্টার্ট করতে হবে, কখন থেকে স্টার্ট করতে হবে, বা আমি এখন বর্তমানে যেই সিচুয়েশনে আছি এইখান থেকেই আমি স্টার্ট করলে আমার জন্য ইনাফ কিনা, রেজাল্টস আমার জন্য কত ইম্পর্টেন্ট, এই ধরনের কিছু মানে গুচ্ছ গুচ্ছ প্রবলেমস অনেক জমা হয়ে যায়। সো ফার্স্ট অফ অল আমি সৌম্য স্যার থেকে ডিরেক্টলি প্রথমে প্রশ্ন করবো দ্যাট পিএইচডির ইন জেনারেল রিকোয়ারমেন্টসগুলো কী কী, অ্যান্ড কখন থেকে আসলে পিএইচডির জন্য একটু প্রিপারেশন নেওয়া স্টার্ট করা উচিত, এটা অ্যান্ড দেন আমি অন্যান্য রেজাল্ট অ্যাসপেক্টগুলো আমি সেপারেটলি প্রশ্ন করছি, সমস্যা নাই। বাট ফার্স্ট অফ অল হচ্ছে পিএইচডির রিকোয়ারমেন্টস কী কী, পিএইচডি যারা মানে আমরা যখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করব, ইউনিভার্সিটি আমাদের থেকে কী কী এক্সপেক্ট করে, আমাদের কি মাস্টার্স থাকা লাগবে নাকি আন্ডারগ্র্যাড থাকা লাগবে, বা আন্ডারগ্র্যাডে কেমন রেজাল্টস থাকা লাগবে অথবা পাবলিকেশন থাকা লাগবে, ইন বেসিক প্রথমে রিকোয়ারমেন্টসগুলো, পিএইচডির বেসিক রিকোয়ারমেন্টস কী কী, ইউনিভার্সিটি আমাদের থেকে কী চাই। হুম। Uh, হ্যাঁ, লাইক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মেইনলি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিএইচডি রিকোয়ারমেন্টস ভ্যারি করে ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। সো এখন আমি যদি লাইক আই ক্যান টক অ্যাবাউট ইউএস পার্সপেক্টিভ মোর, বিকজ আমি যতগুলোতে অ্যাপ্লাই করছি সবগুলো ছিল ইউএস ইউনিভার্সিটিজ, অ্যান্ড মোস্টলি আমাদের দেশের ট্রেন্ড বা লাইক সাউথ এশিয়ান ট্রেন্ডস হচ্ছে টু অ্যাপ্লাই ইউএস ইউনিভার্সিটিজ। মোরলেস ভেরি গুড স্কুলস সবগুলোই হচ্ছে এখানে থাকে রিসার্চ কোর্স হিসেবে। তো মেইনলি যে পয়েন্টটা সেটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি মেইনলি দেখতে চায় যে একটা ছেলে হ্যাজ সাম পোটেনশিয়াল টু ডু রিসার্চ। তো মেইনলি হচ্ছে এটা হচ্ছে পুরো ব্রড ক্যাটাগরি যে আমার রিসার্চ পোটেনশিয়াল আছে, মানে আই ক্যান আইডেন্টিফাই সাম কাইন্ড অফ রিসার্চ পোটেনশিয়াল ইন সামওয়ান, তাহলে হচ্ছে তোমাকে একটা ইউনিভার্সিটি একটা অফার দিবে আর হায়ার করবে। তো ইউনিভার্সিটি হায়ার করা মানে হচ্ছে একটা পিআই তোমাকে হায়ার করবে, এন্ড তোমার অ্যাপ্লিকেশন যে ইউনিভার্সিটিতে দাও না কেন, দেয়ার আর সাম টার্মস যে সেন্ট্রাল অ্যাডমিশন, তারপর হচ্ছে অ্যাডমিশন কমিটি ডিসাইড করে, বাট লাইক দেয়ার আর অ্যাকচুয়ালি যারা রিলেভেন্ট, মানে পিআই মানে হচ্ছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, বাট আমরা যাদেরকে প্রফেসর বলি আর কি। তো ইউনিভার্সিটি প্রফেসররা ওই তোমার অ্যাপ্লিকেশন গুলো রিভিউ করবে। সো তোমার রিসার্চ পোটেনশিয়াল আছে এটা বোঝানোর কয়েকটা স্টেপ আছে, মানে এইটা হচ্ছে কাইন্ড অফ একটা ইয়ের মতো, কেমিক্যাল সলিউশনের মতো, মানে ইট ইজ কাইন্ড অফ মিক্সচার অফ মাল্টিপল থিংস। তো ফার্স্ট হচ্ছে মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার একটা স্টেটমেন্ট লেখা লাগে। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো না কেন, এটা কমন ওয়ার্ল্ড ওয়াইড, মানে যে কোনো ইউনিভার্সিটিতে যদি তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করো, সেখানে ইভেন লাইক মাস্টার্স এর জন্য যদি অ্যাপ্লাই করো, তোমার একটা রিসার্চ স্টেটমেন্ট লেখা লাগে যে আমি হচ্ছে আমি লাইফে অল্প কিছু মানে রিসার্চ এক্সপ্লোর করছি এই এই ক্ষেত্রে, এন্ড আমি ফিউচারে আমার ভিশন কি, মানে at first it would sound stupid and like people will know যে মানে তুমি এখানে যে স্টেটমেন্টে যা যা লিখতেছো হয়তো ফিউচারে তুমি এখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট অন্য কিছু একটা করবা, মানে দ্যাটস ফাইন, মানে তুমি হচ্ছে সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার হচ্ছে একটা স্টেটমেন্টে লেখা লাগবে যে তোমার আসলে রিসার্চ পোটেনশিয়াল আছে, এটা তোমাকে বুঝাইতে হবে। তো ওই স্টেটমেন্টটাকে আমরা পার্সোনাল স্টেটমেন্ট বলি, স্টেটমেন্ট অফ পারপাস বলি, স্টেটমেন্ট অফ অবজেক্টিভ বলি, দেয়ার আর লাইক ভ্যারিয়াস নেমস ফর ইট, বাট তুমি হচ্ছে এটার বিভিন্ন নাম আছে, কিন্তু হচ্ছে লাইক তোমার এই জিনিসটা লেখা লাগবে। এখন ওই লেখাতে মানে তোমাকে হচ্ছে কনভিন্স করতে হবে, মানে কোনো না কোনো ভাবে কাউকে, যে তুমি যদি আসলে ইয়ে করতে চাও, এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্স যে পিপল উইল গেট কনভিন্সড। এটা তোমার লেখার উপরে ডিপেন্ড করে তুমি কিভাবে পলিশ করছো জিনিসটাকে। একটা স্টেটমেন্ট কাইন্ড অফ 1 to 2 পেজ লং হয়, সেখানে তোমার কিছু হচ্ছে লিখতে হয় কি, যে আমার রিসার্চ কারেন্টলি এটা, আমার অথবা আমার কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আছে, লাইক এক্সপিরিয়েন্স না থাকলে আমার অনেক ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট আছে সেটা প্রমাণ করার জন্য তোমার আরো কিছু কথা লিখতে হবে, যে আমার হচ্ছে এই ফিল্ডে আমি হচ্ছে এই পেপার গুলো পড়ছি, এই পেপার গুলো পড়ে আমার মাথায় এই আইডিয়া আসছে, আমি পিএইচডিতে এগুলো এক্সপ্লোর করতে চাই। সো কাইন্ড অফ এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা লাগে সেটা হচ্ছে তোমার যে মানে পোটেনশিয়াল আছে সেটা হচ্ছে তোমার 2 জন বা 3 জনকে তোমার সেটা হচ্ছে এন্ডোর্স করতে হবে যে আমার পোটেনশিয়াল আছে। সো
এই ছেলেটা মানে হি ক্যান ডু দ্যাট। সো সেটা আমরা যে লেটার অফ রেকমেন্ডেশন, যেটা হচ্ছে মানে আমাদের সাথে যারা কাজ করছে মোস্টলি আমাদের টিচাররা, ইউনিভার্সিটি টিচার অথবা কাইন্ড অফ আমাদের সুপারভাইজার, যদি তুমি জব করো, অনেকে জব থেকে অ্যাপ্লাই করে, তো জব করলে তোমার জবের সুপারভাইজার, তোমার টিম লিড, তারা হচ্ছে তোমাকে এই লেটার অফ রেকমেন্ডেশন দিতে পারে। অথবা মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সাথে যারা কাজ করছে, যারা তোমাকে প্রফেশনালি চিনে, নট পার্সোনালি, লাইক তোমার ফ্যামিলি মেম্বার্স বা এরকম কারোর থেকে নিতে পারবো না, বাট লাইক প্রফেশনালি তোমার কাজ দেখছে, তারা কাজ করছে, and সে তোমাকে এন্ডোর্স করতে পারবে যে হ্যাঁ মানে হি ইজ সামওয়ান হু মাইট বি able to do this thing. মানে kind of think about it as kind of applying to a job. মানে তোমাকে হচ্ছে যদি কোনো ইয়েটা তোমার হচ্ছে একটা কোয়ালিফিকেশনের দিতে হয়, মানে প্রমাণ দিতে হয় যে আমি হচ্ছে আই এম কোয়ালিফাইড টু ডু দিস। তো এটা করতে গেলে তখন হচ্ছে তোমার এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যে দিস আর মাই প্রুফ। এন্ড থার্ড যেটা যে জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন থাকি, একটা হচ্ছে রেজাল্ট, এন্ড ফোর্থ হচ্ছে টেস্ট স্কোরস। সো রেজাল্টের ক্ষেত্রে হচ্ছে এটা তো মানে আরো ডিটেলস আমরা কথাবার্তা বলবো, বাট রেজাল্ট জিনিসটা হচ্ছে ইট এনহ্যান্সেস ইউর প্রোফাইল। মানে যদি তোমার রেজাল্ট খুব ভালো থাকে, একাডেমিক্যালি ভালো থাকো, মানে দে নো যে হ্যাঁ ও একাডেমিক্যালি গ্রাইন্ড করতে পারছে, মানে হি উড বি সামওয়ান হু উড বি এবল টু হ্যান্ডেল দ্য প্রেশার এন্ড লাইক ওয়ার্ক ইন সামথিং। আর ফোর্থ হচ্ছে টেস্ট স্কোর। টেস্ট স্কোর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় যেটা হয় যে আমার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি আসলে, মানে তুমি যখন এখানে ক্লাস করতে আসবা বা তুমি যখন এখানে ইউনিভার্সিটিতে আসবা, তোমার হচ্ছে মানে রিসার্চের পাশাপাশি কমিউনিকেশন করতে হবে। তোমার প্রজেক্টের কোলাবোরেটর, তোমার রিসার্চের সুপারভাইজার, তোমার ক্লাসের স্টুডেন্ট, মানে পিএইচডি যারা করে তাদেরকে পড়াইতে হয় মাঝে মধ্যে, তো তোমার ক্লাসের স্টুডেন্ট, তাদের সাথে তোমার কমিউনিকেট করতে হবে। সো এই কমিউনিকেশনের জন্য ইংলিশ নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, মানে বেসিক যে নলেজটা। সো সেটার জন্য তোমার একটা পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে টোফেল বা আইএলটিএস, যে কোনো কিছু একটা হতে পারে। তো কাইন্ড অফ এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, মানে যে চারটা জিনিস ইয়ে করলাম ইন দ্যাট অর্ডার। ওকে, সো এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে তোমরা যারা এখানে আসছো মিটিংয়ে, মানে আমার শুরুতেই বলা উচিত ছিল দ্যাট পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি থাকো, বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশনস। তোমরা যখন ইনশাআল্লাহ গ্র্যাজুয়েশনের পরে অ্যাপ্লাই করতে যাবা, তখন তোমরা ফেস করবা দ্যাট মানে মানুষজনকে জিজ্ঞেস করে বেড়াচ্ছ কী লাগবে এখানে, ওখানে কী লাগবে, তোমাদের উইকস নষ্ট হবে, দিনের পর দিন নষ্ট হবে, শুধু প্রত্যেকজন থেকে শুনতে ইচ্ছা করবে আচ্ছা এটা কীভাবে করবো, স্টেটমেন্ট অফ পারপাস কীভাবে করবো, এলওআর কীভাবে ম্যানেজ করবো। সো এখানে এই ওই কষ্টগুলো তোমাদের কমানোর জন্যই আসলে এই অ্যারেঞ্জমেন্টটা। সো ইনফ্যাক্ট তোমরা তোমাদের সামনেই সৌম্য স্যার উনি এমআইটিতে পিএইচডি করতেছে, সো মানে হি নোজ তোমরা ওনার থেকে শিখতে যে পারবা এগুলো নোট করে নাও, হয় খাতায় তুলে নাও, অথবা তোমাদেরকে তো পরে রেকর্ডিংও দেওয়া হবে, পরেও নোট করে নিতে পারবা। বাট দ্য থিং ইজ এই জিনিসপত্রগুলো কিন্তু আসলে পরে আবার মানে খোঁজা লাগে, বারবার খোঁজা লাগে। সো এটা যদি জেনে রাখো দ্যাট স্টেটমেন্ট অফ পারপাসে আসলে কী কী লেখা লাগে। ওকে, সো স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে লাগে, বাট স্যার এখন যেভাবে বললেন দ্যাট কী কী ইনফরমেশন থাকা লাগে, কীভাবে আমার ইন্টারেস্টটা এক্সপ্রেস করতে হয়, সো এই জিনিসপত্রগুলো তোমরা একটু নোট করে নাও। ওকে, সো আমরা স্যার থেকে শিখলাম দ্যাট আমাদের আসলে চারটা খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র লাগে, যেখানে প্রথম হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, তারপর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশনস উইচ মে ভ্যারি, রাইট? বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা, দুইটা, তিনটা পর্যন্ত লাগে। ওকে, সো এক একটা ইউনিভার্সিটিতে এগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যায়, বাট এলওআর মোটামুটি সব জায়গায় লাগে। ওকে, সো দেন আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের রেজাল্টটা আসলে কতটুকু ইফেক্ট ফেলে, দ্যাট কেমন রেজাল্ট হওয়া উচিত। রেজাল্ট নিয়ে অনেকেই বলে দ্যাট আমার রেজাল্ট এত, ভালো খারাপের ডিফারেন্সটা বোঝে না। সো ভালো রেজাল্ট বলতে কতটুকু, বা ইউনিভার্সিটির একটা থ্রেশহোল্ড থাকে এতটুকু রেজাল্টের উপর অ্যাপ্লাই করতে পারবে, এই ধরনের কতটুকু, কেমন রেজাল্টকে ভালো রেজাল্ট হিসেবে কনসিডার করা হবে, অ্যান্ড কখন থেকে আসলে স্টার্ট করা উচিত। আমাদের রেজাল্ট মোটামুটি যদি এখন ভালোও থাকে, আমরা যদি মানে আরও ইমপ্রুভ করার সুযোগটা কতটুকু আছে আমাদের কাছে, আমরা কত আগে থেকে হায়ার স্টাডিজ প্ল্যান করলে আমরা খুব ভালোভাবে আমাদের প্রোফাইলটা বানাইতে পারবো, সিভি বানাইতে পারবো, আমাদের রেজুমে খুব এনরিচড হবে, কখন থেকে স্টার্ট করলে। সো স্যারকে এই প্রশ্নটা করছি দ্যাট আমাদের আসলে আইডিয়ালি কখন থেকে এটা নিয়ে মাথা ব্যথা শুরু করা উচিত। এক্সেলেন্ট কোশ্চেন। সো ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে কাইন্ড অফ গোল সেট করা, মানে আমি ফিউচারে কি করতে চাই, মানে ইফ ইউ আর মানে
তুমি ফিক্সড হয়ে গেছো, মানে নট বেসড অন পিয়ার প্রেশার, নট বেসড অন লাইক সোসাইটি প্রেশার অর সামথিং একাডেমিক প্রেশার। তুমি ফিক্স করছো যে হ্যাঁ মানে দিস ইজ পিএইচডি আমি করতে চাই। এই গোলটা যদি যখন সেট করবা, ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড। মানে মানে এই গোলটা সেট করাটা ইম্পর্টেন্ট, যে ইউ নো যে তুমি হচ্ছে পিএইচডি করবা। আহ, যদি সেটা হয়, দেন লাইক ফার্স্ট অফ অল একটা ব্যাপার হচ্ছে, মানে আমার একাডেমিক রেজাল্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে জিনিসটা বারবার 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 করে ইটারেটিভলি জিনিসটা চেঞ্জ হয়, অ্যান্ড মানে উই ট্রাই আওয়ার বেস্ট অল দ্য টাইম। বাট লাইক ফরচুনেটলি আনফরচুনেটলি কারো ভালো হয়, কারো খারাপ হয়, অথবা কাইন্ড অফ মিক্স মিডিয়াম পজিশনে থাকি। বাট লাইক আমি 3 ক্যাটাগরিতে বলবো যে কোন পার্টটা ইম্পর্টেন্ট। বাট লাইক লেটস লাইক ইন দ্য কোশ্চেন যে আমাদের কখন থেকে স্টার্ট করা উচিত। তো আমার যদি গোল থাকে আমি পিএইচডি করব, দেন আই উড সে কারেন্ট সিচুয়েশনে তোমার জুনিয়র ইয়ার, মানে তোমার থার্ড ইয়ার থেকে আসলে ইউ শুড গেট গোয়িং। যদি আরো আগে থেকে স্টার্ট করতে পারো, করতে মানে আরো ভালো, মানে এখন অনেকেই করে। বাট লাইক ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার, মানে থার্ড ইয়ার বা ইয়েতে। তো স্টার্ট বলতে আমি কি বুঝাচ্ছি, সো এখন যেটা ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমার একটা যদি রিসার্চ প্রজেক্ট থাকে, এটা আসলে তোমার একটা প্রাইম মার্ক। তুমি যে রিসার্চ করতে পারো সেটার প্রাইম মার্ক হচ্ছে তোমার একটা ওয়েল ডিফাইন্ড রিসার্চ প্রজেক্ট আছে। এন্ড সেটার জন্য আসলে তোমার কাইন্ড অফ একটা প্রুফ অফ সার্টিফিকেট টাইপ কিছু নিয়ে আসতে হয়, যে এই দেখো আমার কাছে আমি যে রিসার্চ করতে পারি এটার প্রমাণ আছে। সেটা তুমি এসওপি তে লিখছো, ভালো কথা, তুমি হচ্ছে লোয়ার তোমাকে দিছে মানুষজন যে ও রিসার্চ করতে পারে, এগুলো একটা প্রুফ। আরেকটা প্রুফ হচ্ছে আমার কাছে আমার পেপার আছে, মানে লাইক আই হ্যাভ অলরেডি পাবলিশড ইন সামথিং দ্যাট ইজ পিয়ার রিভিউ। মানে ফিল্ড এক্সপার্ট যারা, তারা আমার একটা কাজ পড়ছে এন্ড পরে তারা এন্ডোর্স করছে যে হ্যাঁ দিস ইজ সামথিং দ্যাট শুড বি ইন দ্য সায়েন্টিফিক লিটারেচার অফ দ্য ফিল্ড। তো এটা যদি তোমার কাছে থাকে, দ্যাট মিনস লাইক মানে অলরেডি মানে ইউ আর অ্যাহেড ইন দ্য রেস। মানে ইট মাইট সাউন্ড ব্যাড যে কাইন্ড অফ র্যাট রেসের মতো শোনায়, বাট লাইক ইট 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 ইজ, মানে ইট ইজ আ র্যাট রেস। সো তুমি হচ্ছে তোমার কাছে যদি একটা রিসার্চ প্রজেক্ট থাকে, এন্ড তুমি হচ্ছে অলরেডি মানে কোন একটা জার্নালে বা কনফারেন্সে তুমি হচ্ছে ইয়ে করছো, মানে একটু মানে ওয়েল নোন জায়গা হলে বেটার, বাট লাইক অ্যাটলিস্ট তোমার একটা প্রজেক্ট আছে এন্ড তোমার একটা পেপার আছে, লাইক ইউ আর হেড অফ দ্য রেস। বাট এটার জন্য করার জন্য ইউ হ্যাভ টু গিভ সাফিসিয়েন্ট টাইম টু স্টার্ট। এখন তোমার যদি গোল হয় যে আমি আমার গ্রাজুয়েশন শেষ করে আই উড টেক লাইক 1 or 2 গ্যাপ ইয়ার, ওই বছরগুলোতে আমি রিসার্চ করবো, দেন দিস ইজ অলসো ফাইন। তখন তোমার হচ্ছে জিনিসটাকে আবার এক্সপ্লেন করতে হয়, যে তোমার পার্সোনাল স্টেটমেন্ট বা যেখানে আছে ওইখানে বলতে হয় যে আমার গ্রাজুয়েশনের আমি রিসার্চ আসলে আমার ইউনিভার্সিটি শেষের দিকে এসে আমার মনে হয়েছে যে আমার রিসার্চ আসলে আর একটু করা দরকার, এই জন্য আমি 1-2 বছর গ্যাপ ইয়ার নিছি বা অন্য কোথাও আমি জব করছি, তারপর হচ্ছে আমার প্রোফাইলটা ডেভেলপ করার ট্রাই করছি, দেন আমি অ্যাপ্লাই করছি। তো দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন। মানে বাট তোমার হচ্ছে জিনিসটাকে একটু ওইভাবে এক্সপ্লেন করতে হবে ইয়েতে, তোমার স্টেটমেন্টটা। আর যদি তুমি গ্রাজুয়েশনের পর পর ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে যাইতে চাও, তাহলে হচ্ছে ইউ শুড স্টার্ট মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেকেন্ড থার্ড ইয়ার ইজ এ গুড টাইম। ফোর্থ ইয়ারে হচ্ছে তোমার ম্যান্ডেটরি একটা থিসিস করতে হয় আন্ডারগ্রেডদের জন্য, মানে যেটা এটা আমি সবার জন্য লাগে কিনা শিওর না, অনেকে প্রজেক্ট করে আই গেস। বাট লাইক যদি কেউ হায়ার স্টাডি অ্যাপ্লাই করতে হয় তখন তার হয়তো একটা থিসিস দেখাইতে হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওটা করতে হবে কাইন্ড অফ ম্যান্ডেটরি। বাট লাইক যদি তুমি ফ্রেশম্যান হিসেবে অ্যাপ্লাই করতে চাও, it might be sometimes too late if you just start at like fourth year and do nothing. So এইটা একটা ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে মাস্টার্স লাগে নাকি, মাস্টার্স আসলে লাগে না। মানে আন্ডারগ্রেড থেকে অ্যাপ্লাই করলে মানে মানে যদি তোমার অলরেডি রিসার্চ প্রোফাইল একটা বিল্ড হয়ে যায়, অথবা তোমার কিছু প্রজেক্ট আছে যেটা নিয়ে তুমি কিছু লিখতে পারো, আই উড সে মানে ফ্রেশ গ্র্যাড হিসেবে অ্যাপ্লাই করার একটা অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে মানে তুমি যদি মাস্টার্স করো তাহলে তোমার উপরে আসলে ইউনিভার্সিটি এক্সপেকটেশন বেশি। তুমি আন্ডারগ্রেড থেকে অ্যাপ্লাই করলে তোমার ইয়ে পেপার থাকা বা প্রজেক্টে ভালো অবস্থানে থাকা, এটা একটা মানে মানে গুড থিং টু হ্যাভ। বাট তোমার যদি মাস্টার্স করে আসো তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট, আদারওয়াইজ মানে তুমি মাস্টার্স করছো মানে তুমি অলরেডি হায়ার স্টাডিজ এর একটা স্টেপ পার করে ফেলছো আর কি। তো তোমার হচ্ছে যদি ওইটা তখন না থাকে তাহলে আসলে তোমার ওই অ্যাডভান্টেজ তো নাই, তোমার কাছে ওইটা রিকোয়ারমেন্ট। এন্ড মানে অনেক সময় দেখা যায় যে মাস্টার্স করে আসলে মানে যদি ওইটা না থাকে তাহলে
মানে ইটস হার্ড। তুমি মানে সুপার গুড আন্ডারগ্র্যাড আছে একজন, মানে যাদের পোটেনশিয়াল অনেক বেশি, আরেকটা ইউ আর ক্লেমিং টু বি সিজনড ইন হায়ার স্টাডিজ বাট ইউ ডোন্ট হ্যাভ আ প্রুফ। তো তখন লাইক ওটা হিতে বিপরীত হয় আর কি। সো আই উড সে মানে আন্ডারগ্র্যাড থেকে অ্যাপ্লাই করা একটা কিছুটা অ্যাডভান্টেজিয়াস পজিশন, মানে যদিও লাইক এক্সপিরিয়েন্সে তুমি দুর্বল থাকবা, স্টিল লাইক ওই অ্যাডভান্টেজটা আছে যে মানে আপরাইজিং আন্ডারগ্র্যাড, সে হচ্ছে মানে বেটার পটেনশিয়াল আছে তার। তো এগুলো ইউনিভার্সিটি অনেক সময় রেকগনাইজ করে আর কি। এই কয়েকটা মানে কখন থেকে স্টার্ট করা উচিত অ্যান্ড লাইক মাস্টার্স লাগে নাকি, এই দুইটার কোশ্চেন অ্যান্সার। আর একটা ব্যাপার হচ্ছে রেজাল্টের জিনিসটা। রেজাল্টের একটা ব্যাপার হচ্ছে যদি তোমার একাডেমিক রেজাল্ট অনেক ভালো থাকে, এগেইন মানে দিস ইজ সামথিং যে মানে যদি তুমি এগেন একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আসো, বিকজ মানে একাডেমিক্যালি খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকা মানে হচ্ছে ইউ মানে দে নো যে তুমি হচ্ছে কোর্স ওয়ার্কের প্রেশার নিতে পারবা। মানে আমেরিকান ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আসলে তোমার মেজর, তোমার যে মেজর আছে সিএস এ করো বা ইনফরমেটিক্স এ করো, যেখানে করো না কেন, তোমার হচ্ছে বা রোবোটিক্স এ করো, তোমার কিছু অনেকগুলা কোর্স ওয়ার্ক করতে হয়। এন্ড কোর্স ওয়ার্ক যে করতে পারবা এটার সার্টিফিকেট হচ্ছে যে তুমি হচ্ছে একাডেমিক্যালি ভালো। এখন তোমার রেজাল্ট হচ্ছে মানে এতটা স্ট্রং না, বাট মানে অনেক খারাপ এরকম না, দেন স্টিল ইউ হ্যাভ আ শট। মানে দেন তাহলে তোমার হচ্ছে তোমার যে অন্যান্য বিষয়গুলো আছে, আমার তোমার কিছু রিসার্চ প্রজেক্ট আছে, বা তোমার ধরো কোথাও একটা ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আছে, বা তোমার কোন একটা কম্পিটিশনে তুমি হচ্ছে মানে গ্লোবাল কম্পিটিশন বা ন্যাশনাল কোন একটা কম্পিটিশন কিছু একটা জিতছো, দিস ইউ হ্যাভ টু শো দিস কাইন্ড অফ থিংস, মানে টু শো দ্যাট লাইক অন্য জিনিসগুলোকে তখন একটু হাইলাইট করতে হবে। তখন ওই অ্যাডভান্টেজ যারা হচ্ছে একাডেমিক্যালি অনেক স্ট্রং তাদের থেকে তুমি একটু পিছায়, বাট লাইক দ্যাটস নট মাচ অফ আ গ্যাপ। তোমার যদি রেজাল্ট মানে ধরো মানে কাইন্ড অফ আমার কোনোটাই নেই, আমার রেজাল্ট খুবই খারাপ, আমার সিজিপিএ ইটস বিলো লাইক 3, I know many good researchers যারা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে and they overcame this and like they are doing absolutely wonderful here। মানে ইউনিভার্সিটি অফ রচেস্টার, কার্নেগি মেলন ইউনিভার্সিটি, এসব ভালো ভালো জায়গায় তারা চলে গেছে জাস্ট বিকজ লাইক দে আর ভেরি গুড রিসার্চার্স। সো মানে ইফ ইউ আর সামওয়ান হু ইজ নট একাডেমিক্যালি স্ট্রং, মানে এখানে হতাশ হওয়ার কিছু নাই, ইউ জাস্ট হ্যাভ টু ফোকাস অন আদার পার্টস, লাইক ইউ হ্যাভ টু হ্যাভ মানে অ্যাট দ্যাট পয়েন্ট ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং। তো তোমার হচ্ছে ভালো একটা রিসার্চ প্রজেক্ট থাকা লাগবে, অ্যাটলিস্ট একটা রাইট আপ থাকা লাগবে। ইভেন যদি পেপারটাও না হয়, মানে তোমার পেপার ম্যানুস্ক্রিপ্ট তুমি প্রিপারেশন করে ইয়ে করে মানে বায়ো আর্কাইভে দিছো বা আর্কাইভে কোনো একটা জায়গায় সাবমিট করছো, এগুলা একটু লিখতে হবে আর কি, নাহলে আসলে মানে একটু টাফ। কারণ সব সময় আসলে মানে জিনিসটা তো হচ্ছে তোমার একটা কনভিন্সিং গেম। পিএইচডি ইজ কাইন্ড অফ লাইক মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা এটা একটা কনভিন্সিং গেম আর কি। মানে তোমাকে কনভিন্স করতে হবে একটা হচ্ছে তোমাকে একটা ইয়েকে কনভিন্স করতে হবে যে লাইক হোয়াট হোয়াট আমি হচ্ছে আই হ্যাভ দ্য পোটেনশিয়াল, আই এম লাইক আই ক্যান ডু দিস। তো এটা কনভিন্স করতে হলে ইউ হ্যাভ টু শো সামথিং। তো মানে যে কোনো অবস্থা থেকেই অনেক কিছুই শো করা যায়, এন্ড লাইক দিজ আর দ্য পয়েন্টস যে তোমার একাডেমিক্যালি স্ট্রং হইলে ইউ আর ইন আ গুড পজিশন, ইউ জাস্ট হ্যাভ টু শো সাম আদার স্টাফ যে আমি কিছু জিনিস করছি এন্ড আই এম গুড টু গো। and like other end of spectrum এ তোমার আসলে পুশটা অন্য দিক দিয়ে দিতে হবে, and এটা ওয়ার্ক করে। মানে there is মানে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, and it works out every time। যে এরকম এখানে এরকম না যে কোন একটা ইউনিভার্সিটিতে 100 জন পিএইচডি করতেছে সবার রেজাল্ট 3.9 এর উপরে, ইটস নেভার দ্য কেস at all that time। ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ সৌম্য স্যার। আমাদের আসলেই এই এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট, দ্যাট আমরা একদিক থেকে আমাদের যদি উইকনেস থাকে আমরা আমাদের স্ট্রেংথটাকে ফোকাস করব, আমাদের স্ট্রেংথটাকে প্রেজেন্ট করেও কিন্তু আমরা কনভিন্সিং এই গেমটাতে জিততে পারি। ওকে, সো আমি যেগুলো ব্রড কোয়েশ্চেন্স এগুলো ছাড়াও কিছু কিছু আমি গুগল ফর্মের থ্রুতে স্টুডেন্টদের থেকে কিছু প্রশ্ন কালেক্ট করছিলাম, ওখানেও কিছু সুন্দর সুন্দর প্রশ্ন উঠে আসছে। সো ওখান থেকে একটা দুইটা প্রশ্ন আমি জিজ্ঞেস করবো স্যারকে। যেমন খুব কমন একটা প্রশ্ন, কয়েকজনই করছে এই প্রশ্নটা, সেটা হচ্ছে দ্যাট আমরা যখন ফাইনাল ইয়ারে উঠি আমরা থিসিস করি
অনেকে প্রজেক্ট করে, অনেক ইউনিভার্সিটিতে প্রজেক্টস করে, অনেক জায়গায় থিসিস করে। এই থিসিস টপিকটা কি আমাদেরকে পিএইচডির কথা চিন্তা ভাবনা করে চুজ করতে হবে নাকি, মানে এই জায়গায় অনেকে স্ট্রাগল করে দ্যাট, মানে আমি এখনই তো বুঝতে পারতেছি না আসলে আমি পিএইচডি কিসের উপর করব, আমি টপিকটা চুজ করতে পারতেছি না। অ্যান্ড দেন হচ্ছে আমি যদি টপিক চুজ করি, পরে কি আমাকে এটাতেই স্টাক হয়ে থাকতে হবে কিনা, মানে আমার কি এইটার উপরেই পিএইচডি করতে হবে কিনা, অর ইজ দেয়ার এনি ওয়ে টু চেঞ্জ ইট। আমার যদি চেঞ্জ করতে যাই তখন আমি আবার আমার এই কনভিন্সিং গেমে কি বলবো। সো এই ধরনের একটা সমস্যায় পড়ে যায় স্টুডেন্টরা, লাইক একটা থিসিস টপিক চুজ করলো, থিসিস করে ফেললো, বাট ভালো লাগতেছে না। এটা হয়, এটা খুব কমনলি হয়। তো আমি ডিফারেন্ট একটা ফিল্ডে অ্যাপ্লাই করতে চাই। সো এই ধরনের স্টুডেন্টদের জন্য যদি কিছু বলতেন। হ্যাঁ, শিওর। মেইনলি আমি একটা এক্সাম্পল দিতে পারি। সো আমি, আমার ল্যাবে একজন পোস্টডক আছে, মানে আমরা হচ্ছে হার্ভার্ড এমআইটি একটা কোলাবোরেশন প্রজেক্ট করি। সো সে হচ্ছে হার্ভার্ডে প্রায় 6-7 বছর ধরে পোস্টডক হিসেবে আছে আর কি। সো আমি ওর লাইফ স্টোরি কাইন্ড অফ বলতে পারি। ও পিএইচডি করছে হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের উপরে, এখন কাইন্ড অফ মেশিন লার্নিং, কম্পিউটেশনাল নিউরোবায়োলজি এই ফিল্ডে হচ্ছে সে শিফট করছে। So like even after PhD, you can change like to a completely different field. It's absolutely all right. So আমি থিসিস নিব পিএইচডির কথা চিন্তা করে এই জিনিসটা আসলে ভাবাটা আসলে মানে it's a wrong thing to like think about. So তোমার আসলে থিসিস যখন করতে চাও, তুমি জাস্ট থিঙ্ক অ্যাবাউট আমি মানে একটা রিসার্চ প্রজেক্ট করতেছি, and এরকম হইতে পারে যে আমি পিএইচডি তে অ্যাবসলিউটলি অন্য একটা ফিল্ডে অ্যাবসলিউটলি অন্য জিনিস করবো, ইটস ফাইন। কিন্তু সেইটা যদি আমার ইয়ে থাকে যে আমি যখন ধরো আমি একটা প্রজেক্টে কাজ করলাম, বাট আমার মনে হলো আমি ভালো কাজ করতেছি, আমি পেপার করে ফেলছি ওইখানে, প্রজেক্টটা ভালো শেপে আছে, বাট লাইক আমার মনে হচ্ছে যে আমি আসলে এখানে ইন্টারেস্টেড না, আই ওয়ান্না ডু সে লাইক আমি ধরো একটা ফিল্ড, দুইটা ফিল্ড ধরে এক্সাম্পল দিই, মানে তুমি ধরো বায়ো ইনফরমেটিক্স এ রিসার্চ করবা, কিন্তু তোমার মনে হয় যে বায়োলজি ইজ নট ফর মি, আমি নেটওয়ার্কিং কাজ করতে চাই অথবা আমি সিস্টেমস এ কাজ করতে চাই। ইন দ্যাট কেস মানে ইটস অ্যাবসলিউটলি ফাইন। মানে তুমি যখন তোমার স্টেটমেন্ট প্রিপেয়ার করবা বা তুমি যখন অ্যাপ্লাই করবা, তখন তুমি অ্যাপ্লিকেশনের টাইমে লাইক ইউ হ্যাভ টু জাস্ট ফিক্স অন যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, এটার ইয়ে হচ্ছে যে আমার এই আমি প্রিভিয়াস ইয়ে করছি, কিন্তু আমি আসলে এই ফিল্ডে কাজ করতে চাই না। আমি কাজ করতে চাই হচ্ছে এই ফিল্ডে, রিজন হচ্ছে আমার ইন্টারেস্ট বেশি। এন্ড ইন্টারেস্ট যে আছে এটা প্রমাণ করার জন্য মানে তুমি যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছো, মানে পিএইচডি তে আসলে আমাদের স্টেটমেন্টের লাস্টে কিছু একটা অংশে লিখতে হয় যে আমি এই প্রফেসরের কাজ আমার ভালো লাগে, আমি হচ্ছে তাদের সাথে কাজ করতে চাই, এন্ড এই রিজনে। তো সেই রিজন গুলো একটু স্ট্রং হতে হবে। তখন কি তোমার লিখতে হবে যে সেই তুমি হচ্ছে নেটওয়ার্কিং এ মানে সুইচ করতে চাও, তুমি মানে থিসিস করছো একটা বিষয়, তুমি নেটওয়ার্কিং এ সুইচ করতে চাও, তোমার তখন হচ্ছে লিখতে হবে যে আমি আসলে নেটওয়ার্ক সিমুলেটর যেসব সফটওয়্যার আছে সেগুলো আমার ইউজ করতে খুব ভালো লাগে। আই লাইক আমার নর্মালি কিভাবে লাইক হাউ ইন্টারনেট ওয়ার্কস দ্যাট ফ্যাসিনেটস মি। তো আমি জিনিসটাকে অপটিমাইজ করতে চাই। সো এগুলা হচ্ছে তুমি যখন তোমার স্ট্রং ইন্টারেস্ট প্রকাশ করবে, তখন সে আসলে বুঝে যাবে যে আসলে তোমার ইন্টারেস্ট আছে। এন্ড যেহেতু তোমার অলরেডি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, বিকজ তুমি থিসিস করছো এন্ড কিছু রেজাল্টস জেনারেট করছো, অনেক স্ট্রং না হইলেও সমস্যা নেই, বাট লাইক কিছু রেজাল্টস জেনারেট করছো, সো দ্যাট পেয়ার্স আপ। এন্ড লাইক মানে তখন সে বুঝবে যে মানে তুমি আসলে তুমি যেহেতু ওই ফিল্ডে করতে পারছো, তুমি এই ফিল্ডেও করতে পারবে। ইটস নট সামথিং, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুলস। ইভেন আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে, সেটা হচ্ছে মানে তুমি যে ফিল্ডে আসো হয়তো তোমার ভালো লাগতেছে না, বাট স্টিল আমি অ্যাপ্লাই করে দিলাম আর কি। আমি হচ্ছে মানে যেহেতু তোমার হচ্ছে তুমি এখানে অ্যাপ্লাই মানে এই ফিল্ড থেকে অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে হয়তো যাইতে পারবা, সো ওয়াই নট এক্সপ্লোর দ্যাট। আমি অ্যাপ্লাই করলাম, তো করার পর তোমার অ্যাডমিশনের পরে মানে অলসো মানে দেয়ার আর মোস্ট প্লেসেসে তোমার হচ্ছে এটা কোনো ফিক্সড রুল নাই যে তুমি যে ফিল্ডে মানে অ্যাডমিশন নিছো, মানে যাদের সাথে কাজ করবা বসো, মানে তোমাকে ইউনিভার্সিটি অ্যাকাউন্টেবল করবে না যে আমি ওদের সাথেই কাজ করতে হবে। মানে ইন সাম প্লেসেস, ইন মোস্ট প্লেসেস ইউ ক্যান সুইচ। না তোমার মনে হলো যে না আসলে আমার ওই দিকে ইন্টারেস্ট নেই, আমার আসলে ইন্টারেস্ট এই দিকে, আমি হচ্ছে তাহলে তখন ওইসব প্রফেসরদের সাথে কথা বলে তুমি তাদের সাথে কাজ করতে পারো যদি তারা ইন্টারেস্টেড থাকে আর কি। তো এখানে কিছু মানে দুই ভাবে জিনিসটাকে আসলে অনেকে দেখে এন্ড প্লে করে। আইডসে মানে যদি তোমার সুইচ করার মানে স্ট্রং ইন্টারেস্ট থাকে,
মানে তোমার যেটা করতেছো ওই ফিল্ড আসলে ভালো লাগতেছে না, আর্টসে মানে এটা মোস্ট অফ দ্য কেসেই হয়। মানে আমরা যেটা দিয়ে আমাদের আন্ডার গ্রাজুয়েট থিসিস করি, আমাদের মানে মেইন মানে আমাদের যে লাইক পিএইচডি তে যে কাজ করি এটা কমপ্লিটলি ডিফারেন্ট হইতে পারে, and এটাই হয় আর কি। সো মানে এটা ইটস ফাইন এন্ড ইটস ফাইন। সো হচ্ছে তুমি হচ্ছে ফিল্ড সুইচের বিষয়টা তুমি হচ্ছে ইয়েতে মানে স্টেটমেন্টে লিখতে পারো, অথবা তুমি অ্যাডমিশনের পরেও জিনিসটাকে হচ্ছে কোনোভাবে এক্সপ্লোর করতে পারো। রাইট, রাইট। এই জায়গাটাতে অনেক স্টুডেন্টরা আসলে কনফিউজ হয়ে যায়। অ্যান্ড আর একটা সেকেন্ড লাস্ট প্রশ্ন, তারপরে একটা লাস্ট প্রশ্ন আছে সৌম্য স্যারের কাছে, দেন আমরা তানভীর স্যারের কাছে শিফট করব। সো সেকেন্ড লাস্ট প্রশ্নটা হচ্ছে দ্যাট স্টুডেন্টরা ঠিক আছে অ্যাপ্লাই করতেছে, অ্যান্ড স্কলারশিপের বা ফান্ডিংয়ের একটা ইস্যু আসে, দ্যাট ফান্ডিং কীভাবে ম্যানেজ করে, ইজ ইট রিলেটেড টু মেইলিং দ্য প্রফেসরস, মানে প্রফেসরদেরকে মেইল করার ব্যাপার স্যাপার অনেক সময় উঠে আসে, দ্যাট প্রফেসর আগে সিকিউর করতে হবে, প্রফেসরের সাথে কথা বলতে হবে, প্রফেসরের রেসপন্ড পাইলে দেন হচ্ছে অ্যাপ্লাই করে, এই ধরনের অনেক সিনারিওস এসে যায়। সো প্রফেসরদেরকে মেইল করার ব্যাপারটা কতটুকু ইম্পর্ট্যান্ট আমাদের এই মানে পিএইচডি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার ব্যাপারে, দ্যাট প্রফেসরদেরকে আমাদেরকে সবসময় মেইল করতে হবে কি না, করলেও কীভাবে করতে হবে, অ্যান্ড প্রফেসরদের থ্রুতে বা ইউনিভার্সিটি থেকে আমরা স্কলারশিপটা কীভাবে ম্যানেজ করব, বিকজ সবসময় সবাই সেলফ ফান্ডে পড়তে যেতে পারে না। সো স্কলারশিপটাও একটা বিগ ইস্যু হয়ে দাঁড়ায় ওই ধরনের স্টুডেন্টদের জন্য। সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার যদি করতেন। Um, হ্যাঁ, সো মানে আমাদের এই কনভারসেশনে পুরোটাই আমি পিএইচডি রিলেটেড ইয়েতে করছি, বাট মানে তুমি যদি মানে হায়ার স্টাডিজ আসলে দুই পার্টে ডিভাইডেড থাকে, মাস্টার্স আর পিএইচডি। সো কেউ যদি মাস্টার্সে অ্যাপ্লাই করো, বিশেষ করে সিএসএ, ইন মোস্ট কেসেস এখন যে কম্পিটিশন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে মাস্টার্সে আসলে ফান্ড সিকিউর করা অনেক টাফ। রিজন হচ্ছে মানে মানে এটা রিজন খুবই পপুলেশন বেসড আর কি। মানে there are many people who are interested to pay the money to like get the degree, and masters হচ্ছে মানে এমন একটা ডিগ্রি যেখানে হচ্ছে মানে ইটস লাইক মানে একটা বিএসসি মতো, এটা ইউনিভার্সিটি তোমাকে কিছু একটা জিনিস শিখায়, তোমাকে একটা ডিগ্রি দিয়ে দিতেছে, একটা সার্টিফিকেশন দিয়ে দিচ্ছে। তো ইউনিভার্সিটির যে খুব লাভ হচ্ছে সেটা না। তো in most cases they prefer people যাদের হচ্ছে মানে who are willing to pay the money to get the degree। এই কারণে এখন যেটা হয়ে গেছে যে মাস্টার্সে বিশেষ করে টপ 200-300 রেজিমে তুমি যদি ইয়ে করতে চাও, তোমার আসলে ফান্ডিং পাওয়াটা অনেক টাফ। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের স্পেশালাইজ পিএইচডি ডিগ্রি নাই, সেই সব জায়গায় তারা মাস্টার্স স্টুডেন্টদেরকে ফান্ড দেয়। এন্ড লাইক তুমি যদি খুবই নিডি হও তখন তোমার জন্য ইউনিভার্সিটি, এন্ড তুমি যদি সেটা বুঝাইতে পারো তখন তোমার মানে ইউনিভার্সিটি সেই ব্যবস্থাটা করে। বাট লাইক আমার এখানে দেখা ইয়েটা হচ্ছে যে আমি বস্টনে থাকি, এমআইটি তে। এই বস্টনে 4টা ইউনিভার্সিটি আছে, মানে 4টা না, অনেক ইউনিভার্সিটি আছে, বাট লাইক মোস্ট পপুলার 4টা হচ্ছে এমআইটি, হার্ভার্ড, নর্থ ইস্টার্ন আর বস্টন ইউনিভার্সিটি। সো ইভেন লাইক কিছু কিছু ইউনিভার্সিটি দে লাইক থ্রাইভ অন দিস মাস্টার্স ডিগ্রি, বিকজ ইউনিভার্সিটির একটা লাভের বিষয় আছে, ওদেরকেও চলতে হবে। সো এই কারণে দেখা যায় যে মাস্টার্স যদি অ্যাপ্লাই করো তাহলে আসলে ইউনিভার্সিটি গুলা ফান্ড দিতে খুব একটা ইন্টারেস্টেড না, বিকজ মানে আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান তারপর চাইনিজ স্টুডেন্টরা দে আর লাইক উইলিং টু পে দ্য মানি টু গেট দ্য ডিগ্রি। ওরা অন্যভাবে চিন্তা করে বিষয়টাতে। অ্যান্ড লাইক আমি যদি এখন পিএইচডি তে আসি আর কি, মাস্টার্স এর পয়েন্টটা বললাম, পিএইচডি তে যদি আসি তাহলে সেটা হচ্ছে most PhD are never self-funded. PhD is kind of you are it's kind of a job. মানে অনেকে জিনিসটাকে জবের মতো ট্রিট করে, 9 to 5 ওয়ার্ক করব, তারপর হচ্ছে বাসায় গিয়ে আমার সোশ্যাল লাইফ লিড করব। কিন্তু হচ্ছে মানে এইভাবেও চিন্তা করা যায়, মানে তুমি ইউ আর সলভিং আ প্রবলেম, ইউ আর ওয়ার্কিং ফর দ্য ইউনিভার্সিটি। তোমার যদি একটা পেপার হয়, তুমি যদি তোমার প্রফেসরকে একটা গ্র্যান্ট লিখতে হেল্প করো, সেটা আসলে ইউনিভার্সিটির লাভ। সো ইউনিভার্সিটি উইল ফান্ড ইউ ইন ওয়ান ওয়ে উইথ দ্যাট অর দি আদার। মোস্টলি যে ফান্ড গুলো আসে সেটা হচ্ছে মানে অলমোস্ট 80% কেসে ফান্ড আসে হচ্ছে প্রফেসরের কিছু, তারা রিসার্চ গ্র্যান্ট লেখে, তাদের কিছু গ্র্যান্টের মানি থাকে, এন্ড ওই গ্র্যান্টের লেখে যে আমি অ্যাকচুয়াল একটা মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হায়ার করব। একটা প্রফেসরের সাধারণত আইডিয়া থাকে, একটা ফিল্ডে কাজ করার তার কিছু আইডিয়া থাকে, সেগুলো এক্সপ্লোর করে গ্রাজুয়েট স্টুডেন্টরা যারা আসলে পিএইচডি করতে আসে। সো তুমি যখন হচ্ছে অ্যাপ্লাই করবো তা তোমাকে মানে যে ফান্ডটা দিবে ইউনিভার্সিটির একটা ফিক্সড রেট থাকে তোমার বেতনের, সেটা প্রফেসরের টাকা থেকে আসলে মোস্টলি আসছে। এন্ড কিছু কিছু কেসে এটা মানে একটা পিএইচডি স্টুডেন্টের লাইফে একটা পর্যায়ে
যে কোনো পর্যায়ে আসলে করতে হয়, এটা রিকোয়ারমেন্ট। তোমার আসলে টিচিং অ্যাসিস্ট্যান্ট হইতে হয় আর কি। সো তুমি যদি টিচিং অ্যাসিস্ট্যান্ট হও তখন ইউনিভার্সিটি তোমাকে হচ্ছে টাকা দিবে আর কি। ওই প্রফেসরের হয়তো মানে প্রফেসর গ্র্যান্ট ইস্যু আছে, অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ থেকেও তুমি হচ্ছে ট্রাই করতেছো, তুমি হচ্ছে লাইক তুমি বললো আমি টি হিসেবে মোর কমফোর্টেবল। টি হইলে তোমাকে ইউনিভার্সিটি মোস্টলি পে করে, প্রফেসর তখন আর কোনো টাকা পয়সা তোমাকে দেয় না, ইউনিভার্সিটি ফান্ডে। বাট লাইক একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকা বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকা দুইটাই হচ্ছে সিমিলার, একই বেতন পাবা, কোনো ডিফারেন্স নাই এই দুইটার ভিতরে। থার্ড একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ হচ্ছে মানে কাইন্ড অফ আমাদের যে স্কলারশিপের আইডিয়া সেটা একটু ব্লার্ড ইন দ্য সেন্স যে আমরা তিনটাকে গুলায় ফেলে জিনিসটা হচ্ছে আমি আর আরে আর টিএ হচ্ছে আসলে এইটা দুই সোর্স থেকে টাকাটা আসে। একটা আরে ফুললি তোমার প্রফেসরের পকেট থেকে আসতেছে, টিএ হচ্ছে ইউনিভার্সিটি ফান্ড থেকে আসতেছে। আর ফেলোশিপ যে এটা সেটা কাইন্ড অফ লাইক দ্যাট গোজ উইথ স্কলারশিপ কাইন্ড অফ থিং। ফেলোশিপ যেটা হয় যে অন্য একটা থার্ড একটা এন্টিটি, কোন একটা অর্গানাইজেশন, কোন একটা গভর্নমেন্ট তোমাকে হচ্ছে একটা ফেলো হিসেবে অনেক সময় ইউনিভার্সিটির কিছু ফেলোশিপ থাকে। তো ওইটা কোন সোর্স থেকে আসতেছে ইম্পর্টেন্ট না, বাট লাইক এটা কাইন্ড অফ একটা রিকগনিশন যে আমি হচ্ছে আমি আই এম আ ফেলো অফ সামথিং আর কি। তো সেই ক্ষেত্রে তোমার আসলে তোমার টাকাটা আসে ওই অর্গানাইজেশন থেকে। যেরকম বিভিন্ন বড় বড় বিগ টেক কোম্পানির ফেলোশিপ আছে, গুগলের ফেলোশিপ আছে, অ্যামাজন, মাইক্রোসফট, মানে ইউ নেম ইট, এভরি কোম্পানি ট্রাইস টু লাইক ইনভেস্ট ইন রিসার্চ। তো তারা কিছু গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে বেতন দেয়। সো এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ ফেলোশিপ। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আসলে অপরচুনিটিটা একটু লিমিটেড। রিজন হচ্ছে মানে এখানে আসলে মোস্ট ফেলোশিপ ইজ লাইক কাইন্ড অফ থাকে যে মানে আমেরিকান সিটিজেন বা তুমি যে দেশে ইউকে সিটিজেন, তাদের আসলে ফেলোশিপ অপরচুনিটিটা বেশি। মানে এন্ড দ্যাট মেক সেন্স যে কোন একটা ইউনিভার্সিটি কোন একটা মানে সিটিজেনের উপর কেন ইনভেস্ট করবে, বিকজ তুমি তো তোমার তো কোনো সিউরিটি নাই যে তুমি আসলে ইন দ্য ফিউচার তুমি এই দেশকে সার্ভিস দিবা নাকি। সো এই কারণে ফেলোশিপ আসলে কাইন্ড অফ মানে লেস কমন, বাট অনেকে হচ্ছে এখানে আসার পরে এই জিনিসগুলো এক্সপ্লোর করে এন্ড দে গেট ফান্ডিং ইন দ্যাট ওয়ে। সো এইটা হচ্ছে কাইন্ড অফ তিনটা ব্রড ক্যাটাগরি যেখান থেকে আসলে তোমার টাকা আসে। বাট ওয়ান থিং ফর শিওর, সেলফ ফান্ডে কেউ পিএইচডি করে না। মানে আই হ্যাভ লাইক খুবই রেয়ার, মানে আমি শুনি নাই যে কেউ নিজের কাটের পয়সা খরচ করে পিএইচডি করতেছে। ওকে, হোপফুলি তোমরা সবাই অ্যান্সারটা পাইছো অ্যান্ড নোট ডাউন করে নিছো। লাস্ট একটা সম্মুখকে প্রশ্ন করব, উইচ ইজ আ ভেরি জেনারেল কোয়েশ্চেন। সেটা হচ্ছে বুঝলাম সব কিছু আমরা কীভাবে কেন পিএইচডি করব, কীভাবে পিএইচডি করব। তো সম্মুখের থেকে আমরা যেটা শুনতে চাই সেটা হচ্ছে পিএইচডি করতে যাওয়ার পরে হাউ ইজ পিএইচডি লাইফ, মানে পিএইচডি করার আগ পর্যন্ত তো ড্রিম এক ধরনের ছিল, আমাদের প্রায় সময় একটা কাজ করার আগে এক ধরনের ভিশন থাকে, বাট ওয়েন লিভিং দ্যাট মোমেন্ট তখন আমরা আরও অনেক কিছু বুঝতে পারি। সো ইন এ ফিউ ওয়ার্ডস স্যার থেকে শুনতে চাইবো দ্যাট পিএইচডি করার জার্নিটা কেমন, যখন থেকে পিএইচডি শুরু করছি, লাইক এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটি চেকটা কেমন আসলে। হ্যাঁ শিওর। এইটার দুইটা অ্যান্সার আছে, মানে লাইক দুই ওয়ার্ড অ্যান্সার দেওয়া যায়, অ্যাকচুয়ালি তিন ওয়ার্ড। দুই ওয়ার্ড অ্যান্সার হচ্ছে এক্সাইটিং এন্ড ডিসঅ্যাপয়েন্টিং। তো মানে এক্সাইটিং ইন দ্য সেন্স যে you are working with the cutting edge technology, you are building the cutting edge thing that is going to like rule over the world, মানে সেটা এক্সাইটিং। ফর এক্সাম্পল লাইক মানে আমাদের এখন তো চ্যাট জিপিটি সবাই ইউজ করে। সো চ্যাট জিপিটির যে বেস আর্কিটেকচারটা সেটা হচ্ছে ট্রান্সফর্মার। সো 2017 সালে ভাসানী একজন ছিল, মানে ওইটা যে লিখছে তার নাম হচ্ছে আশিন ভাসানী আর কি। সো ভাসানী যখন একটা গ্র্যাড স্টুডেন্ট ছিল, সে তখন চিন্তা করে নাই যে তার কিছু একটা লেখা জিনিস দ্যাটস গোইং টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি নাও। সো মানে if you are when you are doing PhD, মানে your মানে থিংকিং প্রসেস, মানে জিনিসটা তোমাকে এমন একটা ভাইব দিবে তোমার এনভায়রনমেন্ট যে মানে you are working something that might change the world, you never know. And মানে লাইক জিনিসটা আসলে রিয়েল লাইফ ইম্প্যাক্ট, মানে শুরুতে বোঝাটা টাফ, বাট আস্তে আস্তে মানে মানুষজনের তুমি এমন একটা জিনিস হয়তো আবিষ্কার করে ফেলবা যেটা আসলে পিপল উইল ইউজ। সো এক্সাইটিং ইন দ্যাট সেন্স যে আমি হচ্ছে you are working with some cutting edge technology, you are building things that might change the future, shape the future. Exciting in that sense. Disappointing in the sense যে এইটা আসলে ওই তো রিয়ালিটি চেক তখনই আসে যদি you are not prepared for this. You have to be prepared for getting disappointed, because
রিসার্চ আসলে এমন একটা জিনিস, এটা ট্রায়াল এন্ড এরর, অনেক ইটারেশন পরে একটা পারফেক্ট জিনিস আসে আর কি। তো এমন হইতে পারে যে তুমি একটা জিনিসে 3 মাস কাজ করছো এন্ড মানে ইউ হ্যাভ টু ডিবাঙ্ক দ্য হোল থিং বিকজ সামওয়ান এলস অলরেডি ডিড ইট। মানে এটা অনেকেই হয়, মানে খুবই কমন আর কি। এন্ড এরকম আছে যে একই টাইমে একই জিনিস দুইজন আবিষ্কার করে ফেলছে, আর লাইক একই মানে একই পেপার, সিমিলার পেপার দুইজন লিখছে আর কি। সো মানে এরকম অনেকেই হয়। সো তখন কাকে কন্ট্রিবিউশনটা দেওয়া হবে? সো এই জিনিসটা আসলে ফিল্ডে খুবই কমন, এন্ড সায়েন্স ওয়ার্ল্ড ওয়ার্ক লাইক দিস। মানে এটা অনেক বছর থেকে এরকম ধরে এভাবে চলে আসছে আর কি। সো disappointing in that sense, and also frustrating because মানে you would have hundreds of ideas but only one of them will work. So but তোমাকে 100টা জিনিস এক্সপ্লোর করতে হবে। সো মানে ব্রাঞ্চিং, মানে একটা যখন একটা আইডিয়া, মেইন আইডিয়া থাকে, ওইখান থেকে ব্রাঞ্চ করে 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 অনেক রিকার্শনে, অনেক ডেপথের মতো, লাইক অনেক ডেপথে যাইতে হয়, লাইক মেবি ইভেন দেন থিংস ডোন্ট ওয়ার্ক। and that's absolutely fine। এই জিনিসটা, এই মাইন্ডসেটটা তোমার থাকতে হবে, and অথবা না থাকলেও তুমি আসলে এখানে এসে অনেক শিখে যায় আর কি। বাট লাইক এগুলো বলতে মানে একটু মানে ডিসঅ্যাপয়েন্টিং অথবা লাইক ডিমোটিভেশনের মতো শোনাবে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মানে এটা সোজা জিনিস না আর কি। মানে ইটস নট লাইক গেটিং সাম মার্কস ইন সাম এক্সাম। মানে তোমার আসলে গ্রাইন্ড করে জিনিসগুলো পাই করতে হবে। সো অ্যাজ আই সেড, এক্সাইটিং এন্ড ডিসঅ্যাপয়েন্টিং। থ্যাংক ইউ সৌম্য ফর দিস অ্যামেজিং অ্যান্সার। হোপফুলি আমাদের স্টুডেন্টদের যেগুলো মেইন কোয়েশ্চেন্স থাকে এগুলো মোস্টলি আমরা কভার করছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন একটু তানভীর মুত্তাকিনের কাছে শিফট করব। আমরা জব রিলেটেড কিছু কোয়েশ্চেন করি, দ্যাট এতক্ষণ তো পিএইচডি ব্যাপারে শুনলাম। সো তানভীর, আর ইউ দেয়ার? Yeah, I'm yes. ওকে, সো আমরা হচ্ছে এখন তানভীর স্যারকে কিছু প্রশ্ন করব। অ্যান্ড সো আমি স্যার নরমালি তানভীর বললেই চলবে। these are all students, they are all students, so in some way or the other you'll be a sir. Okay, so আমরা সৌম্য স্যার থেকে শিখলাম দ্যাট পিএইচডি কেন করব, আমাদের কী ধরনের মেন্টালিটি থাকলে করব, অ্যান্ড অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন্সগুলো। সো তানভীর স্যার থেকে আমরা জব কেন করব সেটা আসলে জিজ্ঞেস করার কোনো দরকার নাই, কারণ কি জব কেন করব আমরা সবাই জানি, উই নিড মানি টু লিভ। সো তোমাদের সবারই জবের মোটিভেশনটা আগের থেকেই থাকার কথা, পিএইচডির জন্য একটু ডিফারেন্ট মোটিভেশন লাগে। সো জবের কেনর প্রশ্নতে আর যাচ্ছি না, কেনর উত্তর আসলে ঘুরে ফিরে একটাই, সবাই পেটের জন্যই চাকরি করা লাগে। তো আমরা তানভীর স্যার থেকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, সৌম্য স্যারকে যেটা লাস্ট কোয়েশ্চেন করছি, আসলে তানভীর স্যারকে সেটাই ফার্স্ট কোয়েশ্চেন করবো, দ্যাট জব লাইফটা কেমন। আমরা পিএইচডি লাইফের ব্যাপারে শুনলাম, সো জব লাইফটা কেমন, জব কীভাবে পাওয়া যায় না পাওয়া যায় সেটা তো আমরা পরে যাচ্ছি, বাট ওভারঅল ডুইং এ জব দেশের বাইরে, স্পেশালি গুগলের মতো একটা কোম্পানিতে ড্রিম জব, যেটা ম্যাক্সিমাম কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের, এরকম একটা জব লাইফ আসলে মানে হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট দিস? জব লাইফ আসলে সিম্পলি এক্সাম্পল দিলে মনে হয় যে সোমবার চলে আসলো, শুক্রবার আসলে মনে হয় যাক 2 দিন ছুটি পেলাম। তো এটা হলো জব লাইফ। খুবই মানে বিজি একটা লাইফ, লাইক সকালে যাওয়া, সন্ধ্যায় ব্যাক করা, বেসিক্যালি তোমার আর কোনো সময় থাকে না। তো সন্ধ্যায় যখন ব্যাক করো, এরপরে তুমি হালকা কিছু কাজ থাকে, লাইক জিম যাওয়া বা রান্না বান্না করা, এসব করতে করতে দেখা যায় রাত হয়ে যায়। সো আসলে আর কোনো কিছু টাইমই থাকে না জব লাইফে। তো এটা হলো জব লাইফের ফার্স্ট থিং, যে তুমি টাইম হারাচ্ছ অনেক, যে টাইমটা আগে হয়তো আড্ডা দিয়ে বা ফ্রেন্ডের সাথে গল্প গুজব করে সময় কাটানো যেত। এরপরে হলো আরেকটা জব লাইফের বড় জিনিস, যে জব লাইফে একটু প্রেশার থাকে, লাইক তোমাকে একটা কোম্পানি স্যালারি দিয়ে রাখতেছে, সো তোমার থেকে অনেক এক্সপেকটেশনস থাকে। মাঝে মাঝে প্রেশারটা অনেক বেড়ে যায়, আবার মাঝে মাঝে দেখা যায় যে একটু রিল্যাক্স থাকে। সো জব লাইফটা অলওয়েজ সেম সিমিলার থাকে না। সো এখানে বেশ ভালো রকম একটা অ্যাংজাইটির সুযোগ আছে বা বার্নআউটের সুযোগ আছে। এভরিওয়ান হেটস মানডে। সৌম্য ঠিক বলছে, আসলে এটা সবাই আসলে মানডে হেট করে, জানা কথা। তো এটা হলো জব লাইফ, খুবই বিজি একটা লাইফ। এছাড়া জব লাইফে আরো একটা যে জিনিসটা পাওয়া যায়, যে ফ্রিডম এন্ড ফ্লেক্সিবিলিটিটা পাওয়া যায়, যেটা হয়তো স্টুডেন্ট লাইফে থাকে না। এটা একটা পজিটিভ ডিরেকশন। মনে করো তোমরা উইকেন্ডে কোথাও ঘুরতে যাবা, এটা এখন জব লাইফ করলে এটা আসলে তোমাদের জন্য খুবই ইজি, লাইক কারণ এই ইন্ডিপেন্ডেন্স তোমরা পেয়ে যাও। তো এটা হলো একটা জব লাইফের পজিটিভ ডিরেকশন, এটাই আসলে।
সো এই ইন্টারন্যাশনাল জবটা আসলে বাংলাদেশে তো দেখি সবাই কন্টিনিউয়াসলি কমপ্লেন করতে থাকে বাংলাদেশের জবের এই স্ট্যান্ডার্ডস অ্যান্ড অল ওয়ার্ক কালচার এগুলো সবাই অনেক কারাপ্টেড বলে, অনেক সবার মুখে শুধু কমপ্লেনই শুনে থাকি। সো ইন্টারন্যাশনাল জবের ব্যাপারে শুনতে চাচ্ছিলাম স্যার থেকে, দ্যাট মানে গুগলের ওয়ার্ক কালচারটা কেমন, গুগলের কলিগসরা কেমন, অ্যান্ড গুগলের ওয়ার্ক লাইফটা আসলে কেমন। আমি গুগলের স্পেসিফিকলি বলতে পারবো, কারণ আমি বাংলাদেশে 2টা কোম্পানিতে জব করছি। সো বেসিক্যালি বড় কোম্পানিগুলোর একটা সুবিধা হলো, লাইক একটা দেশের যেমন বিভিন্ন ল থাকে, বড় কোম্পানির এরকম কিছু রুলস রেগুলেশন থাকে যেগুলো হলো তারা ফোর্স করে হলো সবাইকে মানতে। লাইক এনি এমপ্লয়ি, ইভেন তোমার ম্যানেজার, তারা হলো এই রুলস গুলো মানতে বাধ্য। লাইক তুমি খারাপ পারফরমেন্স করলা, তোমাকে ডাইরেক্টলি বলতে পারবে না যে তুমি খারাপ করছো, তুমি কালকে থেকে বাদ, এটা তোমাকে কখনোই বলতে পারবে না। তোমাকে একটা ওয়ার্নিং দিবে, এরপরে হলো একটা কয়েকটা স্টেপে তোমার প্রুফ জোগাড় করতে হবে। সো ও একটা প্রসেসের মধ্যে দিয়ে খারাপ ডিরেকশনের এগেইনস্টে বলতেছি। তোমাকে তোমার ম্যানেজার পছন্দ করতেছে না, চাইলেই তোমাকে খারাপ রেটিং দিতে পারবে না, কারণ দেখা যাচ্ছে যে সেই ম্যানেজার তোমাকে রিপ্রেজেন্ট করবে হলো আরো অনেক মানুষের সামনে। তো তারা যদি বলে না ওর কাজ তো ভালো আসলে, তাহলে কেন খারাপ রেটিং আসবে? লাইক একটা রুলস রেগুলেশন থাকে বাইরে, এটা হলো ফার্স্ট একটা জিনিস। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা একটু কম। এটা হতে পারে যে বাংলাদেশের কোম্পানিগুলো একটু সাইজে ছোট থাকে, কারণ গুগলে 2 লাখ এমপ্লয়ি আছে। তো তারা আসলে মানে একজন মানুষ পুরাটা কন্ট্রোল করতে পারবে না, তাদের একটা রুলস রেগুলেশন দিয়ে ট্রির মতো রুট নোট থেকে লিফে আসতে হবে, নইলে দেখা যাবে যে অনেক কেওস তৈরি হয়ে গেছে নিচের দিকে। তো বাংলাদেশের কোম্পানিগুলো হয়তো ছোট থাকার কারণে এই জিনিসটা হয়তো হয় না যে একটা রুলস রেগুলেশন এবং প্রসেসের মধ্যে দিয়ে সবকিছু যাওয়া, দেখা যায় এখানে অ্যাডহক ভাবে অনেক কিছু ঘটে যায়। সো এইটা হলো বাংলাদেশের ভার্সেস ইন্টারন্যাশনাল একটা নেগেটিভ ডিরেকশন, যেটা হলো ফার্স্টেই চোখে পড়ে। আর আরেকটা জিনিস হলো ক্যারিয়ার গ্রোথ। ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো অ্যাটলিস্ট যেগুলো সাইজে বড়, সেগুলোতে ক্যারিয়ার গ্রোথের অনেক সুযোগ থাকে। কারণ বাংলাদেশে আমি পিওতে যখন ছিলাম স্টার্টআপে, এখানে আসলে 2টা পজিশন ছিল, লাইক ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার। আমি 2 বছর থাকলে ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র ইঞ্জিনিয়ারে যেতাম। এরপরে আসলে তেমন কোনো পজিশনের রকম ট্রেন্ড নাই। লাইক ইটস নট লাইক যে সিনিয়রের পর স্টাফ ইঞ্জিনিয়ার, এরপর সিনিয়র স্টাফ ইঞ্জিনিয়ার, এরপর হলো ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার, এরকম কোনো মানে পজিশন নাই এখানে, কারণ কোম্পানির সাইজে ছোট। সো এখানে আসলে ক্যারিয়ার গ্রোথের সুযোগটা কম। দেখা যেত যে এটা একটা আসলে বড় সড় একটা নেগেটিভ ডিরেকশন। আর স্কোপের জন্য একটা প্রবলেম হয়, লাইক ছোট কোম্পানির স্কোপ একটু সাধারণত ছোট থাকে। ফর এক্সাম্পল তুমি কোলাবোরেশনের সুযোগ কম পাও, ইনফ্লুয়েন্সের সুযোগ কম পাও, যেগুলো হলো বড় কোম্পানিতে প্রচুর থাকে। যে জিনিসগুলো আসলে ক্যারিয়ারকে অনেক আগায় নেই, কারণ ক্যারিয়ার গ্রোথ ডিপেন্ড করে হলো নট যে তুমি টেকনিক্যালি কতটুকু স্ট্রং, কতটুকু মানে তোমার অন্য টিমের সাথে কাজ করতে পারতেছো এবং ইনফ্লুয়েন্স করতে পারতেছো। সো এটা আসলে ক্যারিয়ার গ্রোথের জন্য একটা বড় সড়ো ডিরেকশন, যেটা হলো ছোট কোম্পানিগুলোতে পাওয়া যায় না। সো এখানে হলো বাংলাদেশের সাথে বাইরের কোম্পানিগুলোর একটা বড় সড়ো পার্থক্য। এগুলো হলো নেগেটিভ ভার্সেস পজিটিভ ডিরেকশন গেলাম। এখন আরেকটা জিনিসে যাই, যেটা হলো পজিটিভ ভার্সেস নেগেটিভ। যে বাংলাদেশে পজিটিভ কি, বাংলাদেশের কোম্পানিতে সবাই ফ্রেন্ডলি। কারণ আমি টাইগার আইটিতে ছিলাম, আমি পরিচিত মানে মানুষ, একসাথে চা খাইতাম, বাসায় আসার সময় বলতো যে তানভীর তুমি এই দিক দিয়ে যাচ্ছ, চলো নিয়ে যাই। তো এটা হলো যে বাংলাদেশের কোম্পানিগুলোর একটা সবাই ফ্রেন্ডলি এবং একটা ভালো সম্পর্ক তৈরি হয়। যায় বাইরে দেখা যায় যে সবাই হলো ফ্রেন্ড আর কলিগদের ডিফারেন্সটা খুব ভালোভাবে মেনটেন করে। লাইক ওখানে হলো তুমি কলিগদের সাথে থাকবা, তুমি জব ছেড়ে দিলা, কালকে তোমাকে কেউ খোঁজও নিবে না। ইটস লাইক দ্যাট। সো তুমি কারণ তুমি কলিগ ছিলা, ফ্রেন্ড না। বাংলাদেশে দেখা যায় যে সবাই ফ্রেন্ড হয়, যেমন টাইগার আইটির কলিগ আমাকে এবারও দেশে এসে আসার পর বলছে যে তানভীর তুমি একদিন এইদিকে এসো, সময় পেলে দেখা করো। সো এটা হলো একটা এক ধরনের লাইক ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায় বাংলাদেশে। তো বাংলাদেশের আন্তরিকতাটা বেশি, এটা আমি বলবো, এবং কাজ করে মজা আছে এই জন্য যে সবাই আসলে একটু বেশি ফ্রেন্ডলি, আনলেস তুমি একটা শিটি সিচুয়েশনে পড়ে যাও। সো এটা হলো একটা পজিটিভ ভার্সেস নেগেটিভ ডিরেকশন। আর আসলে মাথায় কিছু আসতেছে না এই মুহূর্তে, বাট এগুলোই। থ্যাংক ইউ। ওকে, সো আমরা তাহলে জবের মানে লাইফের ব্যাপারে একটু শুনলাম, বাট মোরলেস প্রত্যেকটা জবে এই ধরনের প্রস অ্যান্ড কনস থাকে। সো আমি যেটা প্রথম প্রশ্ন করব সেটা হচ্ছে মানে স্টুডেন্টদের পক্ষ থেকে, এটা আসলে স্টুডেন্টদেরই করা আমার কাছে প্রশ্ন। সো দ্য থিং ইজ, আমরা আন্ডারগ্র্যাজুয়েটের পরপরই হচ্ছে জবে ঢুকে যেতে চাই অনেকে, আবার অনেকে যে এই হায়ার স্টাডিজ করে হয় মাস্টার্স করে বা পিএইচডি করে আসা। সো এখানে আসলে মানে স্টুডেন্টের টাইপের উপর
ডিসিশনটা হওয়া উচিত আই বিলিভ দ্যাট মানে কী ধরনের স্টুডেন্ট হলে তার ডিরেক্টলি জবে ঢোকা উচিত বা কী ধরনের স্টুডেন্ট হলে তাকে সে হয়তো হায়ার স্টাডিজ করে দেন আসা উচিত। সো জবের পার্সপেক্টিভ থেকে যদি একটু স্যার থেকে শুনতে পারতাম দ্যাট ডিরেক্টলি জবে ঢুকলে আসলে কী কী সুবিধা পাওয়া যায় বা কী কী অসুবিধা হয়, আর হায়ার স্টাডিজ নিয়ে তারপর যদি জবে আসি তখন ডিফারেন্সটা কেমন হয়। সো অ্যাকচুয়ালি জবের পার্সপেক্টিভ থেকে বা কোম্পানি আমাদের থেকে কি এক্সপেক্ট করে সেই জায়গা থেকে ডিফারেন্সটা কেমন ক্রিয়েট হয়। এখানে আমি আসলে যে পার্সপেক্টিভটা বলবো এটা আসলে স্কিল রিলেটেড পার্সপেক্টিভ না, মেইনলি ভিসা ইমিগ্রেশন রিলেটেড পার্সপেক্টিভ। লাইক সাপোজ মনে করো তুমি একটা কোম্পানিতে জব করতে চাচ্ছ যেটা হলো ধরলাম ইউএসএ তে। এই কোম্পানি কেন তোমাকে বাংলাদেশ থেকে ইউএসএ তে নিয়ে যাবে? এটা কিন্তু অনেক কস্টলি একটা ব্যাপার। তাদের ইমিগ্রেশন হ্যান্ডেল করা লাগতেছে, ইউএসএ সরকারকে কনভিন্স করা লাগতেছে যে ইউএসএ তে এই মুহূর্তে এই কোয়ালিটির মানুষজন নাই, যার কারণে আমার বাইরে থেকে লোক নিয়ে আসা লাগতেছে। সময়ের ব্যাপার আছে, কারণ ভিসা, পারমিট, বিভিন্ন পারমিশন রিলেটেড কাজে 6 মাসও সময় লাগতে পারে। সো যেই টিম মানুষকে এক্সপেক্ট করতেছে তার 6 মাস ওয়েট করা লাগতেছে। সো এত কিছুর পরে একটা মানুষকে তারা বাইরে নিয়ে যাচ্ছে। এইটা এখানে আমি এই পার্সপেক্টিভটা বলবো যে কারণটা হলো কোম্পানির খুবই সুবিধা হয় যদি তুমি যেই লোকেশন থাকো সেই লোকেশনে কোম্পানিটা হায়ার করতে পারে। সো এখানে আসলে মেন যে ডিফারেন্সটা আসে সেটা হলো ভিসা রিলেটেড ডিসিশনটা চলে আসে। তোমরা যদি মনে করো বাইরে কোথাও মাস্টার্স করো বা পিএইচডি করো, তাহলে যে জিনিসটা হবে সেটা হলো যে তুমি ওই দেশে একটা অটোমেটিক্যালি পারমিট পেয়ে যাবে এবং ওখানেই থাকবা। সো তুমি জব পাওয়ার 1 মাসের মধ্যে জয়েন করতে পারবা, কোম্পানির রিলোকেশন খরচ কম হবে, সবকিছু কোম্পানির জন্য সুবিধা। সো এই জন্য হলো মাস্টার্স করা। পিএইচডি হয়তো তোমাদের দেখা যায় যে অনেক প্যাশন না থাকলে হচ্ছে না, বাট এই জন্য অনেকেই মাস্টার্সটা করে, যে মাস্টার্স করলে তোমাদের পারমিশনটা অটোমেটিক্যালি চলে আসে থাকার। বিভিন্ন পারমিশন রিলেটেড ইস্যু কোম্পানিতে আসে না। তো এটা একটা বিশাল সুবিধা, এটা হলো মাস্টার্স হয়ে যাওয়া। আর বাইরে থেকে ডাইরেক্ট যাওয়া এখানে হলো একটু কমপ্লিকেটেড। খুব বড় কোম্পানি ছাড়া খুব মানে সবাই আসলে হায়ার করে না, আর সব দেশেও হায়ার করে না এটা। যেমন বাংলাদেশ থেকে জাস্ট সরাসরি জব নিয়ে গেছে যা অলমোস্ট ইম্পসিবল, কিন্তু অনেক কান্ট্রি আবার এটা করে। লাইক তোমরা এগোডার নাম শুনছো হয়তো, থাইল্যান্ড কিন্তু এরকম স্কিল লেবার খুব কম, যার কারণে যে জিনিসটা করে থাইল্যান্ড হলো ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে প্রচুর এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে থাইল্যান্ডের কোম্পানিগুলো। আবার সিঙ্গাপুরে এই জিনিসটা করে, কারণ সিঙ্গাপুরে হলো ইউনিভার্সিটি আছে ভালো মনে হয় 2টা বা 3টা। তো একটা 2টা 3টা ইউনিভার্সিটিতে কতজন ভালো স্টুডেন্ট বের হবে? 400-600, এর বেশি না। কিন্তু কোম্পানিদের বছরে লাগে হলো 1000 ভালো মানুষ, স্কিলড মানুষ। সো তখন তারা হলো এই কোম্পানিগুলো বাইরের দেশ থেকে নিতে পারে। আবার ইউরোপের কান্ট্রিগুলো খুবই রিল্যাক্সড। আমি জানি না ইউরোপিয়ান এরা আসলে কি করে, আর দেখি সারাদিন খায় দায় ঘুমায় আড্ডা দেয়। তো এরা হলো পড়াশোনায় অত ভালো না। সো দেখা যায় যে ইউরোপের কান্ট্রিগুলো বাইরে থেকে প্রচুর মানুষ নেয় এরকম স্কিল মানুষজন। সো এখানে আসলে মাস্টার্স ভার্সেস ডাইরেক্ট জব নিয়ে যাওয়া, এটা মেইন ডিফারেন্সটা আসে হলো তুমি কোন কান্ট্রিতে যাচ্ছ এবং ওখানে মানে জব মার্কেটটা এই মুহূর্তে কেমন, যে তারা কি বাইরে থেকে নিচ্ছে কিনা নিচ্ছে। যেমন আমার এক ফ্রেন্ডের গুগল কানাডায় হয়ে গেছিল, কিন্তু প্রবলেম হলো কানাডার ভিসা ইমিগ্রেশন সব পারমিশন মিলে লাগে হলো 1 বছর 3 মাস। তাকে ইমিগ্রেশন লয়ারটা বলছিল যে তুমি অফার লেটার আজকে পাচ্ছ, কিন্তু তোমার জবে জয়েন 1 বছর 3 মাস পরে। মানে 1 বছর 3 মাসে অনেক কিছু হয়ে যেতে পারে। লাইক টিম বলতে পারে যে না আমি আরেকজনকে পেয়ে গেছি, সো ওর কার লাগবে না। সো এটা আসলে বিশাল একটা রিস্ক ফ্যাক্টর। সো দেখা যায় যে কেউ তখন হলো মানে বলে যে তাহলে তুমি আমাকে অন্য কান্ট্রিতে খোঁজো। সো কিন্তু কেউ যদি কানাডায় থাকতো তাহলে কিন্তু তার অলরেডি পারমিশন হয়ে যেত। সে যদি মাস্টার্স করতো, আই গেস প্রত্যেকটা কান্ট্রি আসলে মাস্টার্স করা স্টুডেন্টদের কয়েক বছর পারমিশন দেয় যে তোমরা জব খোঁজো বা জব করো। তখন দেখা যায় যে তাদের হায়ার করা খুবই ফাস্ট, নেওয়া খুবই ফাস্ট। সো এইসব কমপ্লিকেশনস গুলো আসে না। এটা হলো মাস্টার্স করে জব ভার্সেস ডাইরেক্টলি জবের পার্থক্যটা। আপাতত আমার আসলে এইটুকুই মাথায় আসতেছে ডাইরেক্টলি। এটা হচ্ছে মানে ভিসা পার্সপেক্টিভ থেকে মাস্টার্সের ডিফারেন্স, বাট অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল জব মার্কেটে দ্যাট একটা স্টুডেন্টের বা একটা এমপ্লয়ির এক্সপিরিয়েন্সের মূল্য ভার্সেস একজন ডক্টরেটের তার এডুকেশনের মূল্য, মানে দ্য কোয়েশ্চেন ইজ আসলে আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল জব মার্কেটে আলটিমেটলি রুল করে কারা, বা মানে কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কোম্পানি কোন জিনিসটাকে আসলে বেশি প্রায়োরিটি দেয়। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্য ভিসা ইস্যু, যদি একজন অনেক বছরের এক্সপিরিয়েন্স থাকে অ্যান্ড আরেকজনের হচ্ছে এডুকেশনাল এক্সপিরিয়েন্স থাকে, হায়ার ডিগ্রি থাকে, হাইলি এডুকেটেড একজন মানুষ, আর অন দি আদার হ্যান্ড আরেকজন জাস্ট আন্ডারগ্রেড করছে বাট তার ইকুয়াল অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স আছে, হয়তো 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে। সো এই দুটার মধ্যে কম্প্যারিজনটা কেমন? এটা আসলে জব পজিশনের উপর ডিপেন্ড করে। যেমন অনেক জব পজিশন থাকে তাদের রিকোয়ারমেন্টই থাকে হলো পিএইচডি হোল্ডার লাগবে,
বা মাস্টার্স ডিগ্রি থাকা লাগবে এই সাবজেক্টে বা এই টপিকে, অ্যারাউন্ড এই টপিকে। সো এটা আসলে পজিশনের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল কেউ যদি গুগল ব্রেইন বা এগুলোতে জব করতে চায়, দেখা যায় যে কিছু পজিশন থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের, কিছু পজিশন থাকে হলো যে রিসার্চ ইঞ্জিনিয়ারদের। এখন যেই পজিশন হলো রিসার্চ ইঞ্জিনিয়ার চাচ্ছে, তাদেরকে আসলে প্রায়োরিটি কাদেরকে দিবে সেই পজিশনগুলোতে? অবশ্যই যাদের হলো পিএইচডি আছে ওই অ্যারাউন্ড ওই টপিকগুলোতে। সো তারা দেখা যায় যে ওখানে এক্সট্রা ভ্যালুয়েবল, কোম্পানির কাছে তারা তখন অ্যাসেট। কিন্তু যে আবার দেখা যায় যে কোনো পজিশন থাকে যারা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো রিসার্চ ইঞ্জিনিয়ার যখন কাজ করবে তাদের কিন্তু সফটওয়্যার রিলেটেড হেল্প লাগবে, যে আমি এই রিসার্চ করে এই মডেলটা করছি, এখন এটা ডেপ্লয় দেওয়া বা এটা বিভিন্ন টেস্টিং ফ্রেমওয়ার্ক তৈরি করা, এগুলোর জন্য তারা দেখা যায় যে একটা পার্টনার টিম থাকবে যারা হলো সফটওয়্যার রিলেটেড কাজ করবে। তো ওই পার্টনার টিমে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজতেছে। তো ওই পার্টনার টিম কাদেরকে ভ্যালুয়েবল মনে করবে? তারা অলওয়েজ এক্সপিরিয়েন্সকে বেশি ভ্যালুয়েবল দিবে, কারণ তারা চাবে যে একজন আসবে যে হলো লিড করবে যে জিনিসটা কিভাবে তৈরি হলে ইউজারদের সুবিধা হবে। সো এখানে দেখা যায় যে এক্সপিরিয়েন্সটাকে তারা বেশি ভ্যালুয়েবল দিচ্ছে। সো ইন দ্য এন্ড এই জিনিসটা আসলে চলে আসো আলটিমেটলি কোন কি টাইপের জব পজিশন এটার উপর। এক্স্যাক্টলি, তার পজিশনটার উপর ডিপেন্ড করে আমরা এভাবে করে কোম্পানিরা চুজ করে। ওকে, তাহলে আমরা এই জবের বিভিন্ন ডিফারেন্স যদি সাইড রাখি, আমরা এখনও স্টুডেন্ট, সো এটা হচ্ছে আসলে ফিউচার একটা ভিশন দ্যাট কোথায় কী হবে। সো এখানে স্টুডেন্টদের যেই মানে জয়নিংয়ের আগ পর্যন্ত যে ধরনের কোয়েশ্চেন থাকে, বাট আই স্টিল বিলিভ দ্যাট এই পরের সিনারিওটা চোখে থাকা আসলে ইম্পর্টেন্ট, দ্যাট পরে বুঝতে পারা আমরা গ্র্যাজুয়েশনের পরে জব লং টার্ম লং টার্ম চিন্তা করার জন্য এটা দরকার। সো আমরা এখন প্রিপারেশনের ব্যাপার স্যাপারে যাই, দ্যাট অ্যাকচুয়ালি জবের জন্য আমাদের প্রিপারেশন বা জবের জন্য আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, জবের জন্য আমাদের রেজাল্ট বা স্কিল, এই দুইটার মধ্যে রেজাল্ট কতটুকু ইম্পর্টেন্ট। কিছু কিছু স্টুডেন্ট খুব ভয় পায়, আমি কিছু কোয়েশ্চেন্স দেখছি এবং আমাকেও ডিরেক্টলি এনকাউন্টার করছে এমন স্টুডেন্ট দ্যাট স্যার প্রোগ্রামিং করতেছি ঠিক আছে, স্কিল হ্যাঁ ভালো করে প্রবলেম সলভ করতেছি, কিন্তু আমার রেজাল্টের যেই অবস্থা, আমার তো ভয় লাগে ওরা আমার ইন্টারভিউর সময় রেজাল্ট দেখে আমাকে যে বাদ না দিয়ে দেয়। হয়তো প্রবলেম সলভ করতে পারলাম কিন্তু রেজাল্টের জন্য। সো বেসিক্যালি রেজাল্টের ভূমিকাটা কতটুকু বা রেজাল্ট আসলে কতটুকু দেখে, আর প্লাস স্কিল, অবভিয়াসলি স্কিলটা বেশি দেখে। সো জাস্ট একটা কম্প্যারিজন আমরা জানতে চাচ্ছি দ্যাট কোনটার পার্সেন্টেজ কতটুকু আর কি, ওয়েটেড অ্যাভারেজটা কতটুকু। আমি আসলে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে বলতে পারবো না, বাট একটা জিনিস বলতে পারবো যে জিনিসটা এরকম করে চিন্তা করতে পারো যে কিছু জিনিস অনেক বেশি থাকলেও আসলে লাভ হচ্ছে না। কারণ পৃথিবীতে যদি মানে তোমাদের পানির পরিমাণ এখন ধরে নিলাম এই মুহূর্তে এনাফ আছে, যদি এনাফ নাই ধরে নিলাম এনাফ আছে, সবার পানি খাওয়া হচ্ছে, এখন এরপরে যদি পানি আরো বেড়ে যায় কারো কোনো লাভ হচ্ছে না। তো রেজাল্ট জিনিসটা আসলে এইরকম যে তোমাদের একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ক্রস করা লাগে, এর কম থাকলে ওরা একটু দেখে যে আচ্ছা ওর রেজাল্টটা অনেক খারাপ হয়ে গেল, তাহলে ও বাকি রেজাল্টের সময়টাতে তার মানে ও পড়াশোনা করে নাই, তাহলে ও বাকি সময়টা আসলে কি করছে, তখন এই প্রশ্নটা মাথায় চলে আসে। ফর এক্সাম্পল কারো সিজিপিএ যদি 2.9 হয়, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না বা এটা খারাপ বলতে চাচ্ছি না, আমি জাস্ট একটা নাম্বার অ্যাজিউম করলাম যে 2.9 হয়, তাহলে কোম্পানিগুলো বা আমি যদি নিজে সিভি রিড করি, আমার ফার্স্ট প্রশ্ন আসবে যে আচ্ছা ও তাহলে একটু পড়াশোনা কম করছে, তাহলে ও অবশ্যই পড়াশোনার বাইরে কিছু একটা করছে যার কারণে পড়াশোনাটা কম করতে পারছে। এখন এই পড়াশোনার বাইরেও টাইমটাকে কিভাবে কাজে লাগাইছে এটা দেখবো। সো রেজাল্ট আমি বলবো যে আসলে 3.23 ইজ গুড এনাফ ফর লাইক গোয়িং ফরওয়ার্ড, বাট 3 এর নিচে থাকলে বা এরকম থাকলে একটু কেয়ারফুল হওয়া উচিত, যে কোম্পানিগুলোকে দেখাতে হবে যে তুমি এই সময়টাতে কোন একটা ভালো প্রজেক্ট করছো বা হয়তো পার্ট টাইম একটা জব করছো, বা এমন হতে পারে প্রোগ্রামিং কন্টেস্ট করছো। কারণ আমাদের সময় হলো দেখা গেছে যে সিভিল থেকে পাশ করে কিন্তু অ্যামাজনে ঢুকছে, এরকমও আছে। আমার নিজের ফ্রেন্ড হলো ট্রিপলি থেকে পাশ করে গুগলে জব করতেছে। তো এগুলো কেন হয়েছে? কারণ হলো তারা দেখাইতে পারছে যে আমি এই সাবজেক্টে পড়লেও সিএসসি রিলেটেড এখানে আমার অনেক স্কিল গ্যাদার করা আছে। সো রেজাল্টের ভূমিকা আসলে এতটুকুই। এখন তুমি যদি মনে করো 3.7 পাও অথবা 3.9 পাও, ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স। আমার কাছে যদি স্পেশালি আমার কাছে যদি আমি সিভিটা পড়ি যে কেউ একজন 3.4 পেয়েছে আর একজন 3.9 পেয়েছে, আমি বলবো ওকে হি প্রবাবলি স্পেন্ট লাইক 2 hours every day more than that person, but how does it affect my like company or job position? So খারাপ থাকলে নেগেটিভলি দেখা হয়, বাট পজিটিভলি আসলে যত বেশি হোক খুব একটা ম্যাটার করে না, কিন্তু তোমার খারাপ থাকলে এই জিনিসটা একটু ম্যাটার করে। এইটা হলো পজিটিভের পার্সপেক্টিভ। এখন স্কিলের পার্সপেক্টিভ থেকে আমি যেটা বলতে পারি যে স্কিল খুবই গুরুত্বপূর্ণ, সব কোম্পানি আসলে স্কিলকে খুবই গুরুত্ব দেয়। আমার নিজের জার্নিটা আমি যদি বলি যে আমি হলো স্টুডেন্ট থাকাকালীন 4-2 তে মানে আমাদের হলো প্রত্যেকটা ইয়ারে 2টা করে টার্ম থাকতো, 4-2 হলো লাস্ট ইয়ারের লাস্ট টার্ম।
তো 4-2 থাকতে অ্যাপ্লাই শুরু করছিলাম, আমি কোথাও ডাক পাইনি, লাইক কোনো কোম্পানি আমাকে আমার সিভি পিক করে না। পরে হলো আমি প্রিয়তে জব শুরু করলাম, 6 মাস 8 মাসের এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, তখন দেখা গেল যে আমাকে অনেকগুলো কোম্পানি তখন আমার সিভি পিক করা শুরু, বেশ নুব, কিছু পারো না, ওই হিসেবে তুমি জয়েন না করো, তাহলে তোমাকে শিখায় পড়ায় নিতে তাদের অনেক সময় লাগে। মনে করো শিখতে যদি 3 মাসে এক্সট্রা সময় লাগে, তার মানে তোমাকে 3 মাসের এক্সট্রা স্যালারি দেওয়া লাগতেছে। তো তারা চায় যে তুমি অ্যাটলিস্ট কিছু বুট স্ট্র্যাপিং করো, যে কিছু একটা পারো, ভালো একটা প্রজেক্ট থাকুক। আমার খুব একটা ভালো প্রজেক্ট ছিল না, তো আমি এই জায়গায় গিয়ে আসলে একটা ধরা খেয়ে গেছি যে আমার ভালো প্রজেক্ট ছিল না, ফার্স্ট অফ অল কোনো জব এক্সপিরিয়েন্স ছিল না, সো দ্যাটস ওয়াই আমাকে শুরুর দিকে ডাকেনি। তো যখন 8 মাসের একটা জব এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার সিভি পিক করা শুরু করছে। তো এখানে হলো আমি বলবো যে স্কিলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাটলিস্ট হালকা জব এক্সপিরিয়েন্স বা ইন্টার্নশিপ বা খুবই ভালো ভালো 2-4টা প্রজেক্ট। ইউনিভার্সিটি প্রজেক্টগুলোর প্রবলেম হলো যে ইউনিভার্সিটি প্রজেক্টগুলোকে সবাই ভাবে যে খুবই গাইডেড প্রজেক্ট। সো ইউনিভার্সিটি প্রজেক্টের বাইরে এমন কোনো প্রজেক্ট যদি থাকে যে কারোর সাথে কোলাবোরেশনের প্রজেক্ট বা কোনো ইঞ্জিনিয়ারিং কোম্পানির সাথে কোলাবোরেশনের প্রজেক্ট, তাহলে এগুলো আবার একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে। সো স্কিল জিনিসটা আমি বলবো যে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, যত থাকবে তত ভালো। অনেকে হলো 1.5-2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে খুবই ভালো ভালো জায়গায় ডাক পায়, আবার অনেকে দেখা যায় যে 4-5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তার সিভি পিক হচ্ছে না, কারণ এই 4-5 বছর সে যে জব করছে সে এনাফ পরিমাণ স্কিল গ্যাদার করে নাই। তোমার কিন্তু একজন কি কাজ করে, ডে টু ডে অ্যাক্টিভিটি শুনলে বোঝা যায় যে আসলে তার কোনো স্কিল গ্যাদার হয়েছে কিনা। বাংলাদেশে অনেক কোম্পানি আছে খুবই রিল্যাক্স, লাইক সরকারি অফিসের মতো, আসলাম, খাইলাম, ঘুমাইলাম, কিছু একটা মেনটেন করা লাগতেছে, করলাম। এখানে কিন্তু নতুন কিছু অ্যাড করতেছ না, তুমি তোমার গ্রোথ হচ্ছে না। কিন্তু তুমি যদি বলো যে এই কোম্পানিতে আমি এই টিমের সাথে ওইভাবে কাজ করছি, এই টিমের জন্য এই সফটওয়্যারটা বানাইছি, এই ফিচারটাকে আমি ওইভাবে সাজাইছি, তাহলে বোঝা যায় যে আচ্ছা তুমি কিছু কাজ করছো, তোমার কোলাবোরেশন স্কিল আছে, অন্য টিমের সাথে যেহেতু কাজ করতে পারছো, তোমার ইনফ্লুয়েন্সিং স্কিল আছে, তুমি যেহেতু কাজটা ডেলিভারি দিচ্ছ, এর মানে তোমার টেকনিক্যাল স্কিল আছে। তো এখানে আসলে 3টা জিনিস তারা অ্যাসিউম করে নিতে পারতেছে। তো এই জন্য বলবো যে স্কিলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার গ্রোথ থাকতে হবে, যে কনস্ট্যান্টলি কিছু একটা করতে হবে, যে নতুন কিছু করতেছো। তো এখানে আসলে স্কিলটা প্রচুর কাজে দেয়, স্পেশালি জব। এই এক্সপিরিয়েন্স বা স্কিল, এই জিনিসটা হচ্ছে আমাদের আমরা সিভি অ্যাপ্লাই করার পর আমাদের স্ক্রিনিংয়ের সময় এই জিনিসটা আসলে চোখে উঠে আসে, দ্যাট আমাদের কার কতটুকু এক্সপিরিয়েন্স আছে বা স্কিল আছে, তারপর গিয়ে ইন্টারভিউতে কল করে। তো এই এক্সপিরিয়েন্সের জন্যও কিন্তু আলটিমেটলি আসলে আমাদেরকে বাংলাদেশে কোনো একটা কোম্পানিতে জয়েন করতে হচ্ছে, বা ইন্টার্নশিপ হোক, প্রজেক্ট হোক, কিছু একটা করতে হচ্ছে। তো এই বাংলাদেশের জবে জয়েন করার ব্যাপারটা কেমন, মানে বাংলাদেশের জবে জয়েন করার সময় আমাদের ইন্টারভিউ কীভাবে হয়, বা এই জায়গায় জয়েন করার সময় আমাদের থেকে আসলে কী এক্সপেক্ট করে? বিকজ আমরা ইন্টারন্যাশনাল একটা জব সিকিউর করতে চাইলেও আমাদের ঘুরে ফিরে একটা এক্সপিরিয়েন্স দেখায় দেন যেতে হচ্ছে, একদম গ্রাউন্ড জিরো থেকে আমরা যেতে পারতেছি না। ওকে, আমরা রেজাল্টের ব্যাপারটা বুঝলাম, যেটা আমাদের রেজাল্ট একটু কম থাকলেও আমরা কিছু এক্সট্রা প্রজেক্ট দেখায় হয়তো যেতে পারবো, বাট সেই এক্সপিরিয়েন্সের জন্য আমাদেরকে বাংলাদেশে তো একটা লোকাল একটা কোম্পানিতে হয়তো জব সিকিউর করতে হবে। সো এখানের জব ইন্টারভিউ প্রসেসিংটা কেমন? অবশ্যই আমাদেরকে পরে গুগলে বা অ্যামাজনে অ্যাপ্লাই করার সময় সেখানে একটা ইন্টারভিউ দিতে হবে, বাট লোকালি যদি চিন্তা করি, এই জায়গায় ইন্টারভিউতে কেমন প্রশ্ন আসে বা কী চেক করে আসলে বাংলাদেশের লোকাল কোম্পানিগুলো, কী থাকলে আমরা এখানে ইজিলি জব পেয়ে যাব অ্যাটলিস্ট ইন দিস কান্ট্রি? আমি ইন জেনারেল আসলে সব কোম্পানির জন্যই বলতে পারি যে মোর অর লেস আসলে সিমিলার টাইপের ইন্টারভিউ হয়। সো ইন্টারভিউর এটা একটা সুবিধা যে তোমরা প্রিপারেশন নিলে আসলে অনেক কিছু কভার করতে পারবা, লাইক অনেক ব্রড রেঞ্জের একটা কোম্পানি কভার করতে পারবা। সো ইন্টারভিউর আসলে 2টা জিনিস থাকে, একটা হলো যে তোমার মানে তোমার নিজের স্কিল, মানে ইন্টারভিউ প্রসেসের দিক দিয়ে একটা হলো যে সিএসসি বেসিক, আর একটা হলো প্রবলেম সলভিং স্কিল। সো মোস্ট অফ দ্য কোম্পানি 2টাই চেক করে, কিছু কিছু কোম্পানি একটা জিনিসই চেক করে। যদি ফ্রেশার হোক, তখন দেখা যায় যে সিএসসি বেসিকটা চেক করে না, জাস্ট প্রবলেম সলভিংটা চেক করে। কারণ গুগলে আমার কিন্তু কোনো সিএসসি বেসিকের কোনো কিছু চেকিং ছিল না, বাট অনেক কোম্পানি এটা চেক করে। যেমন সিঙ্গাপুরের একটা কোম্পানি, আমি নাম ভুলে গেছি, এটা তো আমার হয়েছিল, যেখানে হলো আমার সিএসসি বেসিক চেক করছিল। ফর এক্সাম্পল আমাকে প্রশ্ন করে যে ডেটাবেজের ট্রানজেকশনের, আমি আসলে নিজেও ভুলে গেছি, কমিট কত টাইপের হতে পারে, রিড কমিটেড নাকি রিড অন কমিটেড, এই টাইপের। তো ট্রানজেকশন রিলেটেড অনেক প্রশ্ন করছিল। এরপরে প্রশ্ন করে যে আমি এই সিনারিওটা দিয়ে বলে যে এই সিনারিওতে কি টাইপের ডেটাবেজ ট্রানজেকশন হওয়া বেটার। এরপরে তোমার প্রশ্ন করতে পারে নেটওয়ার্ক রিলেটেড, যে মনে করো তোমার অনেকগুলো সকেট এখন ব্লক হয়ে আছে, তুমি আনব্লক করবা কিভাবে, বা এটা আসলে
ম্যানুয়ালি না করার থেকে তুমি তো একটা অটোমেশন সিস্টেম বানাইতে পারো, এটা কিভাবে করতে পারো। সো এই জিনিসগুলোতে আসলে একটু সিএসসির বেসিক লাগে, যে আসলে সকেট ব্লক হয়ে থাকার মানে কি, কি টাইপের সকেট, কোথাকার সকেট। সো ওখানে প্রশ্ন করতে করতে গুতা দিতে দিতে তারা আসলে সিএসসির অনেক বেসিকে চলে যায়, যে তাহলে তুমি কেন অ্যাসুম করলা যে টিসিপি নট কেন ইউডিপি না, বা ইডিপি তে কেন সকেট ব্লক হয় নাই, বা এই টাইপের অনেক মানে খুঁটিনাটি প্রশ্ন করে, যেগুলো হলো সিএসসি বেসিক থেকে। এটা হলো তোমার সিএসসির বেসিক, যে এখানে তিনটা জিনিসই লাগে মেইনলি, ডেটাবেস, নেটওয়ার্কিং আর ওএস অপারেটিং সিস্টেম। এই তিনটা থেকে প্রচুর প্রশ্ন করে। মাইক্রোপ্রসেসর থেকে হালকা প্রশ্ন করে, বাট ওটা মেইনলি একটু অ্যাডভান্স যারা গুতাইতে চায় তারা। মোস্ট অফ দ্য কোম্পানি তিনটা বেসিকই প্রশ্ন করে, যে অপারেটিং সিস্টেম, আরেকটা হলো যে তোমার নেটওয়ার্কিং, আরেকটা হলো ডেটাবেস। ডেটাবেস খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট অফ দ্য পারফরমেন্স বটলনেক, যে কোনো প্রবলেম হয় সফটওয়্যারে আসলে ডেটাবেসের জন্যই হয়। ডেটাবেসটা হলো মানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এইটা হলো যে তিনটা জিনিস যেগুলো হলো সিএসসি বেসিক যাচাই করে। এরপর আরেকটা জিনিস, সেকেন্ড যে জিনিসটা আমি কিন্তু ফ্রেশারদের পার্সপেক্টিভে বলতেছি, তোমরা যদি মনে করো সিনিয়র ইঞ্জিনিয়ার পজিশন ইন্টারভিউ দাও, তাহলে কিন্তু জিনিসগুলো একটু অন্যরকম। এখন নেক্সট যে জিনিসটা চেক করবে সেটা হলো প্রবলেম সলভিং স্কিল। প্রবলেম সলভিং স্কিল তোমরা যারা প্রোগ্রামিং কন্টেস্ট করো তারা অলরেডি আসলে এটা নিয়ে খুবই অ্যাওয়ার্ড থাকার কথা, যে একটা প্রবলেম দিবে, তোমরা এটাকে প্রবলেমটাকে সলভ করবে একটা কনস্ট্যান্ট বা খুব সুন্দর একটা টাইম লিমিটের মধ্যে, এবং এটা টাইম কমপ্লেক্সিটিটা অনেক মানে ভালো হবে, অপটিমাল একটা সলিউশন বের করতে পারবা। সো এই জিনিসটা আসলে সব কোম্পানি যাচাই করে, প্রবলেম সলভিং স্কিল। আমি এখন পর্যন্ত যত কোম্পানিতে দেখছি বা ইন্টারভিউ দিচ্ছি, কোথাও আর কি এই জিনিসটা বাদ দেয়নি। এটাকে তোমরা যদি কন্টেস্ট না করো, তাহলে একটা কাজ করতে পারো, লিড কোড স্টাইল প্রবলেম সলভিং। তোমরা হয়তো অনেকে লিড কোডের নাম শুনছো, LEET COD। তো লিড কোডে দেখা যায় যে বিভিন্ন কোম্পানির প্রশ্নগুলো তারা লিস্ট করে রাখে, যে এই কোম্পানিতে এই প্রশ্নটা আগে করা হয়েছে। তো দেখলেই বুঝতে পারবো যে এগুলো কাইন্ড অফ প্রোগ্রামিং কন্টেস্ট রিলেটেড প্রশ্ন, জাস্ট লিড কোডে কোম্পানি ওয়াইজ ভাগ করে দেওয়া যায়, এই কোম্পানি এর আগে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছে। তো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে যে জিনিসটা হবে, একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি গড়ে উঠবে। কোডিং ল্যাঙ্গুয়েজ এটা আসলে ডিপেন্ড করে, ছোট কোম্পানির আর বড় কোম্পানির রিকোয়ারমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন আমার প্রিয়তে যখন কাজ করি, তখন প্রিয় হলো পাইথনে কাজ করতেছিল। তো আমার পাইথনে অনেক এক্সপিরিয়েন্স ছিল, আমার একটা প্রজেক্ট ছিল জেঙ্গোতে, এরপরে আমার মেশিন লার্নিং রিলেটেড কিছু ছিল, সবই হলো পাইথনে। তো তারা আমাকে প্রিফার করছে। আবার টাইগার আইটিতে যখন, টাইগার আইটিতে মেইনলি আমি মেশিন লার্নিং এর একটা রিসার্চ ইঞ্জিনিয়ার ছিল, তো ওখানে পাইথনের খুবই প্রায়োরিটি ছিল। সো এখানে পাইথনের প্রায়োরিটি ছিল, কিন্তু আবার সি প্লাস প্লাস এর প্রায়োরিটি ছিল, কারণ আমরা যখন প্রোডাক্টটাকে শিপ করতাম, আমরা সি প্লাস প্লাস এ কনভার্ট করে শিপ করতাম, যেহেতু সি প্লাস প্লাস ফাস্টার। সো এখানে আমার দুইটা এক্সপিরিয়েন্স থাকে, আমাকে টাইগার আইটিতে আমাকে খুবই প্রায়োরিটি দিয়েছিল। বেসিক্যালি আমার এই দুই এক্সপিরিয়েন্সের জন্য আমার কোনো ইন্টারভিউ নেয় নাই অনেস্টলি। আমার ফোনে জাস্ট কথা বলছে 10 মিনিট, এরপরে বলছে যে তোমাকে কালকে জানাচ্ছি রেজাল্ট। তো এটা যে তোমার ছোট কোম্পানিগুলোর একটা ব্যাপার। কিন্তু আমি যখন গুগলে ইন্টারভিউ দেই, আমি কিন্তু গুগলে জানিও না যে আমার টিম কোন ল্যাঙ্গুয়েজে কাজ করে। আমি সি প্লাস প্লাস এ ইন্টারভিউ দিয়েছিলাম, যেহেতু আমি প্রোগ্রামিং কন্টেস্টে সি প্লাস প্লাস ইউজ করেছিলাম। পরে জয়েন করার পর দেখি আমার টিম গোল্যাং এ কাজ করে। আমি স্টুডেন্টদের প্রশ্ন পরে নিব মুত্তাকিন, স্টুডেন্টদের প্রশ্ন আমি পরে স্টুডেন্টদের জন্য ফ্লোর ওপেন করে দিব। আমরা বেসিক যেগুলো জেনারেল আমি কালেক্ট করার প্রশ্ন, ওগুলো আমরা আগে অ্যাড্রেস করে নিই। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজটা যেহেতু শুরু করছে, শেষ করি। তো ল্যাঙ্গুয়েজে যে জিনিসটা বললাম, যে এটা আসলে বড় কোম্পানি আর ছোট কোম্পানিতে খুবই ডিফারেন্স ক্রিয়েট করে। বড় কোম্পানিগুলো দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আমাকে মানে কালকে বলতে পারে যে তোমার এই টিম ডিসলভ করে দিলাম, তুমি এখন টিম খোঁজো, নতুন একটা টিমে জয়েন করো। ওই টিমে দেখলাম যে তারা লারাভেল ইউজ করে, আমি জানি না এই ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। আর এমন হতে পারে আরেক টিমে জয়েন করলাম, যেখানে বলে যে আমরা কোনো মানে নর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, কোনো ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। সো অ্যাবিলিটিটা যে তারা ধরে নেয় যে তোমার যেহেতু প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে, ধরে নেয় যে তোমার লার্নিং অ্যাবিলিটি খুব ফাস্ট, তুমি যে কোনো কিছু খুব ফাস্ট লার্ন করে নিতে পারবা। তো তারা বড় কোম্পানিগুলো আসলে ল্যাঙ্গুয়েজ নিয়ে কেয়ার করে না, তারা কেয়ার করে যে তোমার নতুন পরিবেশে অ্যাডজাস্ট করার অ্যাবিলিটি কেমন, তোমার টেকনিক্যাল মানে গ্রোথ মাইন্ডটা কেমন, যে তুমি নতুন কিছু শিখতে আগ্রহী কিনা। সো বড় কোম্পানিগুলোর এটা প্রায়োরিটি থাকে। কিন্তু ছোট কোম্পানিগুলো প্রায়োরিটি কেন থাকে ল্যাঙ্গুয়েজ বেসড? কারণ ছোট কোম্পানিগুলোর টাইম থাকে না যে তোমাকে 2 মাস সময় দিবে অনবোর্ডিং এ। কারণ ছোট কোম্পানিগুলোর অলরেডি টাকা পয়সা কম, তোমাকে স্যালারি দিয়ে 2 মাস রাখবে এটা তারা চায় না। এবং তাদের কাজ, এবং ছোট কোম্পানিগুলো অনেক ফাস্ট মুভ করে। কারণ আমি গুগল আমার একটা ফিচার ডেপ্লয় দিয়ে মুভ করতে কিছু টিমে
আমি শুনছি যে 1 বছর পরে ডেপ্লয় হয়। আবার কিছু কিছু টিমে খুব ফাস্ট ডেপ্লয় হয়, মানে ডিপেন্ড করে। তো বড় কোম্পানিগুলো অনেক স্লো আগায়। ছোট কোম্পানিতে আমি যখন প্রিয়তে কাজ করতাম তখন এমন হয়েছে যে গিট পুল জাস্ট নতুন ভার্সনটা শিপ করে মানে আপডেট করে দিলাম, রান করলাম। তো মানে ইনস্ট্যান্টলি নতুন ভার্সন প্রোডাকশনে চলে গেল। তো ছোট কোম্পানিগুলো চাই যে তোমরা খুব ফাস্ট মুভ করো। তো এই জন্য ছোট কোম্পানিগুলো প্রায়োরিটি থাকে যে তারা যেই স্ট্যাক বা যেই ল্যাঙ্গুয়েজে কাজ করতেছে সেই ল্যাঙ্গুয়েজের এক্সপিরিয়েন্স আছে কিনা। বড় কোম্পানিগুলো এটা নিয়ে কেয়ার করে না। বড় বলতে আমি নর্মালি বুঝাই যে 5,000 এমপ্লয়ি বা এরকম বেশি এমপ্লয়ি। হ্যাঁ, তো এই যে আমরা মানে বাইরের আমাদের ইন্টারভিউর স্টাইলটা এক ধরনের আর দেশের ইন্টারভিউর স্টাইলটা এক ধরনের। তো দেশে আমাদের মানে ইন্টারভিউগুলোতে বেসিকলি কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, মানে আমাদের আপনি যেই সব জায়গায় যেসব কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন সেখানে কী কী ধরনের প্রশ্ন ফেস করতে পারছেন? বাইরে আমরা বুঝতে পারলাম এভাবে কনসেপচুয়াল কিছু প্রশ্ন করে অনেক কিছু তারা চেক করতে চায়, বাট দেশের এই যে এখানে যে সব স্মল কোম্পানিজ যেগুলো ডিরেক্টলি ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, হ্যাঁ তাদের রিকোয়ারমেন্টে বলে দেয় দ্যাট আমরা এই জিনিসপত্র চাই। তো এখানে আমরা ডিফিকাল্টি লেভেলটা কেমন এক্সপেক্ট করতে পারি? হ্যাঁ, হয়তো গুগলে আমাদের প্রশ্নগুলো অনেক কঠিন নিয়ে চলে যেতে পারে বিভিন্ন লেভেলে, বাট বাংলাদেশের রিক্রুটমেন্টে, লোকাল কোম্পানিসের রিক্রুটমেন্টের সময় আমাদের এক্সপেক্টেড ডিফিকাল্টি লেভেলটা কেমন, কি পরিমাণ কঠিন প্রশ্ন করতে পারে? আমি বলবো আসলে এক্সপেক্টেড ডিফিকাল্টি লেভেল অলমোস্ট সিমিলার, ইটস নট লাইক আকাশ পাতাল তফাৎ। হয়তো দেখা যায় যে তোমার গুগলের ইন্টারভিউতে একটু প্রশ্নটা একটু হার্ড করলো, লাইক প্রবলেম সলভিং প্রশ্নটা একটু হার্ড করলো, অথবা দেখা যায় যে তার মেট্রিক্স অনেকগুলো, যে তারা জাস্ট প্রবলেম সলভ করতে পারতেছো কিনা এই মেট্রিক্সটা দেখলো না, তুমি কিভাবে ডিসকাস করতেছো, কিভাবে অ্যাপ্রোচ করলা প্রবলেমটা এটাও তারা দেখলো, কত সময় লাগাইলা এটাও তারা দেখলো, মানে তাদের মেট্রিক্স অনেকগুলো থাকতে পারে। আর বাংলাদেশে যে জিনিসটা আমি দেখছি যে মেইনলি প্রবলেম দিল, তুমি সলভ করতে পারছো কি পারো নাই এটাই, তুমি কিভাবে সলভ করলা, কতক্ষণ লাগাইলা, কিভাবে চিন্তা করলা, তোমার থট প্রসেস নিয়ে তারা ইন্টারেস্টেড না। সো বাংলাদেশে আসলে কিন্তু প্রবলেম কিন্তু সিমিলারই, লাইক লিডকোড থেকেই বাংলাদেশের কোম্পানিগুলো মানে প্রবলেম উঠায় দেয় বেসিক্যালি। তো এটা হলো বাংলাদেশে গেল। বাংলাদেশে আরেকটা জিনিস হয় যে আমি তোমাদের রেড ডট ডিজিটাল রবির একটা সাব কোম্পানি, এখানে ইন্টারভিউ দিয়েছিলাম। তো এখানে হলো তোমাদের ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিছু প্রশ্ন করে, যে আমার সি প্লাস রিলেটেড কিছু প্রশ্ন করছিল। তো বাংলাদেশের কোম্পানিগুলো আসলে একটু তাদের নিজস্ব টেক স্টেক রিলেটেড অনেক প্রশ্ন করতে পারে, যেগুলো হলো নর্মালি অন্য কোম্পানিগুলো করে না। এরপরে হলো প্রিয়তে হলো আমার প্রশ্ন, প্রিয়তে আমার ইন্টারভিউ খুবই বিয়ার্ড হয়েছিল। প্রিয়র সিও হলো আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে মনে করো একজন মানুষ কিছু একটা সেল করবে এবং সে হলো রিক্সায় করে নিয়ে ওটা নিয়ে ঘুরতেছে, তাহলে সে কিভাবে কাস্টমার পাবে, এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করবো। এবং আমি আমার একটা আইডিয়া দেওয়ার পরে সে বললো যে তাহলে তুমি কি কি জিনিস নিয়ে এই প্রবলেমটা ইমপ্লিমেন্ট করবে। লাইক আমাকে কখনো বলে নাই যে টেকনিক্যাল ডিটেইলস, জাস্ট কতটুকু ডিটেইলস আমি চিন্তা করতে পারি, যে আমি কি কি জিনিস খেয়াল রাখতেছি, লোকেশন কিভাবে ট্র্যাক করব, কতক্ষণ পর পর ট্র্যাক করব, মানে ট্রেড অফ গুলো আমি ডিসকাস করতে পারতেছি কিনা। তো এই জিনিসটা আমাকে প্রশ্ন করছিল। এরপরে হলো টাইগার আইডিতে যেটা বললাম, আমাকে আসলে কোনো প্রশ্নই করে নাই। বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স শুনে বলছে যে আচ্ছা তোমারটা মনে হয় মানে আমাদের সাথে খুবই ভালো ম্যাচ করে, তোমার আমি কালকে জানাচ্ছি তোমার আউটকামটা। তো এরপরে হলো যে রেড ডট ডিজিটাল, যেখানে আমাদের হলো একটা অনলাইন অ্যাসেসমেন্ট হয়েছিল। তো অনলাইন অ্যাসেসমেন্টে দেখা যায় যে তোমাদের প্রবলেম সলভিং রিলেটেড প্রশ্ন করে, এটা হয়ে যায়। এরপরে হলো মেইন ইন্টারভিউতে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক অনেক প্রশ্ন করছিল। তো এইটা একটা ব্যাপার ছিল। সিএসসি বেসিক থেকে আসলে প্রশ্ন করে নাই, বাট অনেক কোম্পানিতে করে। ফর এক্সাম্পল আমার ফ্রেন্ডের থেকে শুনেছি যে কোম্পানিটার নাম ভুলে গেলাম, তো তাদের হলো একটা রিটেন এক্সাম ছিল, যেখানে হলো তারা মানে সিএসসি বেসিক থেকে প্রশ্ন তুলে দিছিল। তোমরা সিমিলারলি আমি জানি ল্যাবে কিরকম প্রশ্ন পাও ল্যাবের রিটেন এক্সামে, তো ওই টাইপের আর কি, যে ডেটাবেস যেটা বললাম যে ডেটাবেস ট্রানজাকশন কেমন, এই বেসিক প্রশ্নগুলো, যে টিসিপি ভার্সেস ইউডিপি পার্থক্য লিখো, তো এই টাইপের সিএসসি বেসিকের প্রশ্ন। এই জন্য আমি বললাম যে ইন্টারভিউ প্রিপারেশনটা খুবই ব্রড, লাইক তুমি যদি ঠিক মতো নাও তুমি আসলে মোটামুটি অলমোস্ট সব কোম্পানি কভার করবে, আনলেস খুবই স্পেশালাইজড ফিল্ড লাইক সিকিউরিটি, নেটওয়ার্ক, এই স্পেশালাইজড ফিল্ডগুলো। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য বলতেছি। সো আমরা তানভীর স্যারকে আরেকটু লাস্ট কোয়েশ্চেন করবো, অ্যান্ড দেন আমরা স্টুডেন্টদের থেকে ওপেন কোয়েশ্চেন্স নেওয়া স্টার্ট করবো। সো লাস্ট একটা কোয়েশ্চেন আছে দ্যাট, সেটাও হচ্ছে আমার এই শিট থেকে নেওয়া, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই সব প্রশ্ন করছে, তো তারা হয় ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সো তাদের প্রশ্ন হচ্ছে দ্যাট মানে আমার আসলে জবের প্রিপারেশন কখন থেকে শুরু করা উচিত,
মানে কোন টাইম থেকে আমি জবের জন্য প্রবলেম সলভিং হোক বা আমার প্রজেক্টের কাজ করা শুরু হোক, মানে এটা কি কোনো আইডিয়াল টাইম আছে নাকি আমি একদম লাস্ট ইয়ারে গিয়েও শুরু করতে পারবো? তো একটা একটু অ্যাবসার্ড, একটু মানে নট প্রপারলি ডিফাইন্ড অ্যান্সার থাকার কথা না ঠিক, বাট মানে একটা আইডিয়া চাচ্ছে দ্যাট কী পরিমাণ টাইম লাগতে পারে আমাদের এই প্রসেসটার সাথে অ্যাডজাস্ট হতে, দ্যাট কী পরিমাণ সময় লাগতে পারে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে। বুঝতে পারছি। সো তুমি যে কোনো সময় শুরু করতে পারো, পাশ করার 5 বছর পরেও তুমি প্রিপারেশনটা শুরু করতে পারো, স্টুডেন্ট থাকাকালীনও শুরু করতে পারো। এখন আমি বলবো যে কত সময় লাগে। নরমালি সিএসসির বেসিক গুলো আসলে কোর্স করার পর সবাই ভুলে যায়, আমি নিজেও ভুলে গেছিলাম। আমার অনেকগুলো জিনিস রিভাইজ দেওয়া লাগছিল। তো এখানে মোটামুটি 1 মাসের মতো টাইম দেওয়া লাগে যে এই জিনিস পড়ছিলাম, এই জিনিস রিভাইজ দেওয়া, এরপরে নোট ডাউন করা যে কি টাইপের প্রশ্ন আসতে পারে, লাইক হুবহু প্রশ্ন কখনো কমন পড়ে না, বাট কনসেপ্ট গুলো আর কি নোট ডাউন করা। সো এগুলো মিলে 1-1.5 মাস সময় লাগছিল। কারো কারো একটু বেশি লাগতে পারে, কারো কারো আরেকটু কম লাগতে পারে। সো আইডিয়ালি ধরে নিলাম যে 2 মাস সময় লাগতে পারে। এরপর হলো প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং আসলে একটা লাইফ টাইম একটা প্রসেস। প্রবলেম সলভিং তুমি যদি 5 বছর ধরে করো, তোমার কাছে যে জিনিসটা ডাল ভাত মনে হবে, 5 মাস ধরে করলে সেই জিনিসটা অনেক কঠিন মনে হবে। সো প্রবলেম সলভিং আমি বলবো ফার্স্ট ইয়ার থেকেই করতে। মানে এটা আমি খুবই রিকোয়েস্ট করব, খুবই গুরুত্ব দেব যে প্রবলেম সলভিং ফার্স্ট ইয়ার থেকেই করতে। কিছু না, উইকে 5টা লিড কোড বা 5টা কোড ফোর্সেস প্রবলেম সলভ করলা, মাঝে মাঝে কন্টেস্টে জয়েন করলা। প্রোগ্রামিং কন্টেস্ট খুবই মজার একটা জিনিস। তো মানে উইকে কিছু একটা করলা, কারণ এই প্রবলেম সলভিং জিনিসটা এমন হয় না যে তুমি 1 সপ্তাহ করছো, এরপরে মনে হলো ও মা আমি অনেক কিছু শিখে ফেললাম। তুমি 6 মাস করলা, এরপরে হঠাৎ করে দেখলা যে তোমার 6 মাস আগের তুমি আর এখনকার তোমার মধ্যে অনেক পার্থক্য। মানে সময়ের গ্যাপটার পার্থক্যটা তুমি টের পাবা, কিন্তু ডে টু ডে তে কিছু কিছু আসলে টের পাবা না। এটা হলো প্রবলেম সলভিং একটা বড় সড়ো জিনিস, যেটা হলো মানুষ এক্সপেক্ট করে যে আচ্ছা আমি আজকে 2টা প্রবলেম সলভ করলাম, কালকে 2টা সলভ করলাম, 3 নাম্বার দিন আমি এটা পারলাম না কেন? এটা তো আমার পারার কথা, কারণ আমি 2 দিন প্রবলেম সলভ করছি। সো ফাস্ট রেজাল্ট এক্সপেক্ট করে। তো প্রবলেম সলভিং আসলে ফাস্ট কোনো প্রসেস না, এটা লাইফ লং একটা প্রসেস। যত সময় ধরে করবা তত ভালো। যেটা বললাম যে 6 মাস আগে আর 6 মাস পরে তখন ডিফারেন্সটা টের পাবা। কখনো টের পাবা না যে এই উইক আর নেক্সট উইকের ডিফারেন্স। তো এই জন্য হলো প্রবলেম সলভিংটা ফার্স্ট ইয়ার থেকে শুরু করা অনেক ভালো। আর এমনি সিএসসি স্পেসিফিক বা এরকম প্রজেক্ট স্পেসিফিক জিনিস, প্রজেক্ট তো তোমরা ভার্সিটিতে করোই। তো ওই প্রজেক্টটাকে যদি একটু সুন্দর করে করো, যে একটা ভালো একটা প্রজেক্ট বা ভালো একটা সফটওয়্যার বিল্ড করো, তাহলে এগুলো তোমাদের জন্যই ভালো। তো একই কষ্ট দিয়ে তোমরা মানে পড়াশোনার জন্য সুবিধা হলো, আবার একই কষ্ট দিয়ে সুবিধা হলো যে তুমি মানে একটা প্রজেক্ট সিভিতে অ্যাড করতে পারলা। তো এটা আসলে ওইটার সাথে মিক্স করে করা পসিবল। আর সিএসসি বেসিক যেটা বললাম যে এটা সবাই ভুলে যায়, এটা খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই। পড়লাম, পড়ে বুঝলাম, এরপর হলো পাশ করে ইন্টারভিউ এর আগে 1-1.5 মাস আগে থেকে আবার হলো একটু রিভাইজ দেওয়া লাগবে। ওকে, থ্যাংক ইউ তানভীর মুত্তাকিন। সো আমরা এখন স্টুডেন্টদের থেকে কিছু প্রশ্ন নিতে পারি, দ্যাট আমরা জেনারেল আমি যত ধরনের প্রশ্ন ফেস করছি সেগুলোকে স্ট্রাকচার করে কিছু কমন প্রশ্ন করছি। সো আমি স্টুডেন্টদের থেকে কয়েকটা প্রশ্ন নিব, অ্যান্ড দেন হচ্ছে আমাদের মিটিংটা শেষ করবো আর কি। সো আমি প্রথমে দেখতেছি হাবিবুন নবী হিমেল, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ফার্স্টে স্যার আমার কোশ্চেনটা এরকম ছিল, লাইক বললেন না ইন্টারন্যাশনাল প্যাকেজ গুলা গ্র্যাব করা বাংলাদেশিদের জন্য একটু হার্ড, লাইক ভিসা প্রসেসিং। তো বাংলাদেশে যদি কেউ মাস্টার্স ডিগ্রি করতে চায় ফান্ডিং নিয়ে, দেন হচ্ছে অনসাইট যে রিক্রুটমেন্ট গুলো হয় ওইভাবে, মানে আপনার কর্পোরেটে ঢুকতে চায়, তাহলে কি বাদ হতে পারে? বিকজ হচ্ছে কিছুক্ষণ আগে স্যার বললেন যে মাস্টার্সে ফান্ডিংটা পাওয়া একটু টাফ হয়ে যায়, বাট যার ধরেন মানে মাইন্ড সেট আপ হয়ে আছে যে আমি কর্পোরেটে ঢুকতে চাই, বাট বাংলাদেশ থেকে অপরচুনিটি কম থাকার কারণে আমি মাস্টার্স করে দেন অন সাইট থেকে ঢুকতে চাই, তাহলে এটার মানে প্রসেসটা কিরকম হতে পারে স্যার? একটু মানে এটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এটা আমি শুরু করে দিই, সৌম্য অ্যাড করতে পারবে। তো নর্মালি যে জিনিসটা ঘটে যে আমি মনে করি যে মাস্টার্স আসলে টাকা দিয়ে পড়া ওর্থ ইট। আমি কারণ হলো আমি একটা এক্সাম্পল দিই, আয়ারল্যান্ডে হলো আমাদের যে জিনিসটা হয় যে মাঝে মাঝে অনেক টেক ইভেন্ট হয়, যেগুলোতে তারা ইনভাইট করে হলো মানে বড় কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আর ইউনিভার্সিটি স্টুডেন্টদের। সো ইন্ডিয়ান আমি যাদের থেকে শুনি যে আয়ারল্যান্ডে মাস্টার্স করতেছে, তারা ম্যাক্সিমাম নিজেদের ফান্ডে পড়তে আসে। তারা একটা লোন নেয় 30 লাখ বা সামথিং, এরপরে নিজেদের ফান্ডে পড়লো, 3 মাস কষ্ট করলো, জব পেলো। বাইরের কারেন্সি কিন্তু খুবই স্ট্রং, সো তুমি মোটামুটি এই লোনটা আসলে খুবই ফাস্ট 1-1.5 বছরের মধ্যে পরিশোধ করে ফেলতে পারবা।
এবং আয়ারল্যান্ডে যেটা বললাম যে মাস্টার্স করে থাকার সুবিধাটা হলো যে তোমার অলরেডি আয়ারল্যান্ডের ভিসা আছে, তোমার পারমিশন রিলেটেড কোনো ঝামেলা নাই। একটা কোম্পানির কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকে যে লোকাল ভার্সেস নন লোকাল হায়ারিং, যেটা বললাম যে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ড না, এটা ইউ ক্রাইটেরিয়া হলো যে কোন একটা কোম্পানির 50% এমপ্লয়ি লোকাল হইতে হবে, এর এর কম হওয়া যাবে না, মিনিমাম 50% লোকাল হতে হবে। সো তুমি তখন এই লোকাল নন লোকাল দুই ক্যাটাগরিতেই পড়তে পারো, কোম্পানি তোমাকে ওইভাবে মানে ইমিগ্রেশনের ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে। সো তোমার কিন্তু স্কোপটা অনেক বেড়ে যায় হায়ার হওয়ার, এবং তুমি যদি ওই দেশেই থাকো তাহলে তোমার জয়নিংটা খুবই ফাস্ট হয়। তো এই জিনিসটাও কোম্পানিরা প্রিফার করে। কারণ আমার ম্যানেজার কয়েকদিন আগে আমাদের টিমে হলো 5 জনের হেড কাউন্ট ছিল। তো আমার ম্যানেজার যখন হায়ার করতেছিল, একজন হলো ইন্ডিয়া থেকে আসবে, আমার ম্যানেজারকে মুখটা খুবই শুকনা ছিল, কারণ হলো তার ইমিগ্রেশন লয়ার বলছে যে 4 মাস মিনিমাম সময় লাগবে। আমার ম্যানেজার ভয় পাচ্ছে যে এর মধ্যে গুগল যদি আবার হায়ারিং ফ্রিজ করে দেয় তাহলে হয়তো অফার রিসাইন হতে পারে, এর মানে হলো আমার ম্যানেজার হায়ার করতে পারবে না, কারণ টিমে একজন হেড কাউন্ট নিয়ে ইকুয়াল কাজ করা লাগবে। তো এই জিনিসগুলো হলো একটা ম্যানেজার ফেস করে। তো তখন দেখা যায় যে লোকাল কাউকে হায়ার করা হলো ম্যানেজারদের জন্য খুবই ইজিয়ার, তো তারা সেটা প্রিফার করে। সৌম্য তার পার্সপেক্টিভটা যদি ক্লিয়ার করে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি দ্য সেম থিং। আমাদের হচ্ছে মানে আমি নর্থ ইস্টার্নের কথা বলতেছিলাম, নর্থ ইস্টার্ন রান করে হচ্ছে মাস্টার স্টুডেন্টদের, মানে হিউজ অ্যামাউন্ট অফ মাস্টার্স পপুলেশন আছে, এন্ড ওরা স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্টই করে এইভাবে যে তুমি মাস্টার্স করতে আসবা। মানে ওরা মানে ওদের প্রোগ্রামটা সাজায় এভাবে যে প্রচুর জব ফেয়ার দিয়ে রাখে, এন্ড লাইক ওদের অনেকগুলো কোম্পানির সাথে ইভেন লাইক কন্ট্রাক্ট আছে যে যদি কাইন্ড অফ লাইক তুমি যদি এখানে মাস্টার্স করো তাহলে তোমার গ্যারান্টিড জব। নর্থ ইস্টার্নে এইভাবে আর কি মানে অ্যাডভার্টাইজ করে বিষয়টা, অনেক ইউনিভার্সিটি এটাই করে। সো লাইক এন্ড এখানে প্রচুর মানে ইন্ডিয়াতে একটা কালচার গড়ে উঠছে আর কি, যেটা বাংলাদেশে আস্তে আস্তে হচ্ছে, এখন হচ্ছে না। সেটা হচ্ছে যে মানে প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট আসে জাস্ট টু গেট আ মাস্টার্স ডিগ্রি এন্ড দেন লাইক গো ফর আ জব, এন্ড ইটস অ্যাবসলিউটলি ফাইন বিকজ তুমি হচ্ছে যে লোনটা তুমি নিচ্ছ, ইটস লাইক মিনিস্কুয়াল কম্পেয়ার টু হোয়াট ইউ আর গোয়িং টু আর্ন আফটার ইউ গেট দ্য জব। মানে এখানে তুমি পাস করার পরে, এখন হালকা জব মার্কেট একটু খারাপ, বাট স্টিল লাইক ইভেন ইন জেনারেল কেস মানে তুমি পাস করার পরে মানে generally you'd get like a 100K job, মানে base start salary starting from 80 to 100K and like more, মানে based upon your qualification. So এটা আর কি খুবই ইজি, মানে if you have a like a masters, so মানে তুমি যেটা ইনকাম করবা কম্পেয়ার টু তুমি যে এখন যে লোনটা নিতেছো, ইটস কাইন্ড অফ লাইক এন ইনভেস্টমেন্ট। তুমি হচ্ছে ফিউচারে যেটা থেকে মানে মেনি টাইমস রিটার্নস পাবা আর কি। তো মানে কাইন্ড অফ যদি তোমার জব করাই আলটিমেট ইয়ে থাকে, এন্ড লাইক তুমি ইমিগ্রেশনের যে বিষয়টা, এটা লাইক কাইন্ড অফ আমাদের দেশে আরো বেশি ট্রু। ইউএসএ তে হচ্ছে মানে জব মানে ফরেন এমনিতেই যদি তুমি ইভেন যদি মাস্টার্সও থাকে, তোমার কোম্পানিকে ওইটা দেখাইতে হয় যে একটা ইন্টারন্যাশনাল এমপ্লয়ি, বাট লাইক আমাদের মানে আমেরিকান কাউরে খুঁজে পাইনি যে আসলে এইটার জন্য পারফেক্ট। বাট লাইক তুমি অলরেডি দেশে আসো এন্ড তোমার ওয়ার্ক অথরাইজেশন আছে, তুমি ওই পিএইচডি শেষ করলে, তোমার সরি মাস্টার্স বা পিএইচডি যাই করো না কেন, ওটা শেষ করলে 3 বছর তুমি ওই জাস্ট ভিসাতেই জব করতে পারবে আর কি। সো এইটা মানে বিশাল বড় অ্যাডভান্টেজ। স্যার এখানে একটা অ্যাড অন করতে চাই। স্যার মানে ইন্ডিয়ান কালচারটার কথা যেহেতু বারবার আসতেছে, তো আমার একটা কোশ্চেন, লাইক বর্তমানে আমরা সিএসসি মানে যারা পড়তেছি, দেখা যায় মেজরিটি ইন্ডিয়ান ক্রিয়েটরদের ভিডিও দেখে অভ্যস্ত। তো তাদের যে প্লেসমেন্ট বা এই জিনিসটার যে প্রসেস, দেখা যায় তারা যদি আইসিটিসি বা মানে প্রোগ্রামিং কন্টেস্টও করে, দেখা যাচ্ছে 7-8 মাসে তারা গ্র্যান্ড মাস্টার বা ওই লেভেলে চলে যাইতেছে। বাট দেখা যাইতেছে আমাদের স্যার পিউপিলে উঠতে স্যার মানে মানে 12টা বাজে যাইতেছে। তো আমরা মানে এইটা স্যার যদি একটু বলতেন যে মানে মানে ওদের সাথে আমাদের মানে পার্থক্যটা কোন জায়গায় ক্রিয়েট হইতেছে, যে এতটা পার্থক্য হইতেছে যে 7 মাসে গ্র্যান্ড মাস্টার হয়ে যাইতেছে, অথবা 1 বছরই ধরলাম আর সেই জায়গায় আমাদের পিউপিলে উঠতে স্যার 1.5-2 বছর লেগে যেতেছে। তো এই জিনিসটা যদি একটু বলতেন স্যার। বাংলাদেশে অনেক ফাস্ট আছে যারা গ্র্যান্ড মাস্টারে উঠছে, তো এটা আসলে মুতাকিন এটা অ্যানসার তুই অ্যানসার দিবি, তার আগে আমি একটা কথা বলবো। লাইক if you compare just the quality, I think like our coders are sometimes better than the Indians. Like and আমরা like কয়েক 2 বছর আগে we became Asia West champion. Like people are doing wonderful in ICPC. And so like quality হিসাব করলে like এটা ভাবার কোনো কারণ নাই যে we are worse than the neighboring countries people. And sometimes I think like আমাদের কোয়ালিটি অনেক সময় বেটার আর কি। So yeah, তুই একটু
তো এটা আসলে অনেক বড় একটা স্পেকট্রাম। ইন্ডিয়াতে এমনও আছে যাদের হলো পিপিল হইতে 10 বছরও লাগতেছে, ব্লু হইতে 10 বছর লাগতেছে। তো এটা আসলে একটা স্পেকট্রামের প্রশ্ন। তুমি হয়তো যাকে দেখছো সে হয়তো এক্সেপশনালি ভালো করছে, তুমি এমন কাউকে হয়তো বাংলাদেশে দেখো নাই, বাট আমি তোমাকে গ্যারান্টি দিলাম বাংলাদেশে এরকম মানুষ আছে। বুঝতে পারছো জিনিসটা? আহ, তো এটা আসলে ইন্ডিয়ান ভার্সেস বাংলাদেশের প্রশ্ন না, এটা হলো আসলে যে তুমি কতটুকু ইফোর্ট দিচ্ছ, কতটুকু টাইম দিচ্ছ, রাইট। তোমার এর আগের বেসিক নলেজ গুলো কেমন ছিল, লাইক স্কুল কলেজের ম্যাথমেটিক্স এগুলোর নলেজ গুলো কেমন ছিল, অনেক ভেরিয়েবল আছে আসলে এখানে। তো এটা আসলে এমন না যে ইন্ডিয়ার সবাই বাংলাদেশ থেকে বেটার করতেছে বা বাংলাদেশের সবাই খারাপ করতেছে, এরকম কিছু না। আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে সব স্পেকট্রামের মানুষজনই আসলে সব দেশে আছে, দুই দেশে রাইট। আছে। ওকে, আমরা নেক্সট আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নেক্সট পার্টিসিপেন্টের প্রশ্নে যাই, সেটা হচ্ছে আমাদের হিমিকা তাসনিম, হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, প্লিজ আনমিউট করে একটু কোয়েশ্চেনটা করবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা বলছিলেন, যে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি মানুষজন হচ্ছে পিএইচডি তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। সো এখানে তো প্রফেসরের একটা বড় মানে প্রফেসরটা খুবই সিগনিফিকেন্ট। তো আমরা প্রফেসরদের সাথে কিভাবে মানে কন্ট্যাক্ট করব বা মানে করা উচিত কিনা, করলে কিভাবে করব, এটা হচ্ছে একটা কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন পরে করছি। মেইনলি যে প্রসেসটা সেটা হচ্ছে দুইটা স্টেজ থাকে, একটা হচ্ছে প্রি অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে পোস্ট অ্যাপ্লিকেশন। প্রি অ্যাপ্লিকেশন যে ফেজটা সেটা হচ্ছে যে তোমার কোনো যদি পার্টিকুলার প্রফেসরের কাছে মানে কাজ খুব ভালো লাগে, লাইক তুমি তাকে ইমেল করতে পারো। মানে বাট লাইক ইমেলটা যদি কোল্ড ইমেল হয় বা লাইক জেনারেলাইজড ইমেল হয় যে আচ্ছা তোমার কাজ আমার ভালো লাগে, এই পেপার পড়ছি আমি, এন্ড আমি হচ্ছে ইন্টারেস্টেড, মানে দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স টু হিম। মানে সেও তোমাকে একটা জেনারেল যদি রিপ্লাই দেয়, জেনারেল রিপ্লাই দিবে যে তুমি অ্যাপ্লাই করো, তুমি হচ্ছে লাইক অ্যাপ্লাই করো, তুমি অ্যাডমিশন স্ক্রিনিং এর থ্রু দিয়ে যাও, তারপর হচ্ছে আমরা কথা বলবো আর কি। সো মানে বাট যদি তুমি মানে খুব ইনডেপথে তার রিসার্চটা দেখে কিছু লাইক কাইন্ড অফ একটা ইনসাইট বের করো তার কাছ থেকে যে হ্যাঁ আমার হচ্ছে এই আর আপনার এই কাজটা ছিল এন্ড এই পার্সপেক্টিভটা আমার খুব ভালো লাগছে, এন্ড লাইক আমি এটার উপরে এই ইমপ্রুভমেন্ট আসলে আনা যায়, আমরা কি এটা নিয়ে ফার্দার ডিসকাস করতে পারি নাকি। এইটা হচ্ছে দুই স্পেকট্রাম আর কি। সেকেন্ডটা করাটা হার্ড, সেকেন্ডটা কাইন্ড অফ একটা রিসার্চ প্রজেক্ট যেভাবে আঁকায় ওই প্রসিজারের থ্রুতে তোমার যাইতে হবে, লিটারেচার রিভিউ করে তোমাকে একটা জিনিস বাইর করতে হবে আর কি। সেটা করাটা হার্ড, এই জন্য সবাই আসলে ফার্স্ট ইয়েটাই করে। এন্ড ফার্স্ট ইয়েটা করলে সমস্যা হচ্ছে তুমি একটা জেনারেলাইজ রিপ্লাই পাবা প্রি অ্যাপ্লিকেশনে, বলবে যে অ্যাপ্লাই করো, মানে উই উইল টক। এন্ড ইফ ইউর লাকি সামটাইমস মানে প্রি অ্যাপ্লিকেশনে কিছু কিছু ইন্টারভিউ পাওয়া যায়। সেকেন্ড যে পার্টটা যেটা প্রফেসরদের জন্য ইম্পর্টেন্ট এন্ড তারা এটা করবে, তুমি যখন অ্যাপ্লাই করে ফেলছো তখন অ্যাডমিশন কমিটি থেকে মানে যে প্রসেসটা, মানে আমি মানে অ্যাডমিশন কমিটির স্টুডেন্ট উইং এ সার্ভ করতেছি 2 বছর ধরে। মানে আমি এমআইটি তে অনেকবার জিনিসটা দেখছি, যেটা হয় যে একটা প্রি স্ক্রিনিং হয় যে লাইক তোমার থ্রেশহোল্ড গুলো ক্রস করছে নাকি, তোমার লাইক মেজর রেড ফ্ল্যাগ আছে নাকি এতে, তোমার ধরো এখন টোফেল স্কোর হচ্ছে 70-এর ঘরে, ইটস কাইন্ড অফ মেজর রেড ফ্ল্যাগ। এরকম কিছু থ্রেশহোল্ড যদি তুমি ক্রস করতে না পারো তোমাকে বাদ দিয়ে দেওয়া। অনেক সময় লাইক অনেক আলতু ফালতু অ্যাপ্লিকেশন আসে যে লাইক সে আসলে কোনো ইন্টারেস্টই নাই, এসওপি একটা ব্ল্যাঙ্ক পেজ জমা দিছে আর কি এরকম। সো এইসব লাইক খুবই কেস গুলা বাদ দিয়ে যেগুলা অরিজিনাল সলিড অ্যাপ্লিকেন্ট তাদেরকে হচ্ছে বিভিন্ন প্রফেসরদের কাছে মানে পাঠানো হয় তাদের অ্যাপ্লিকেশন, তাদের পুরো যে প্যাকেজটা আছে, ওই যে 4টা ডকুমেন্ট যেটা বললাম সবকিছু নিয়ে ওইটা পাঠানো হয়। পাঠানোর পরে সেই প্রফেসর আসলে এখন মোস্ট কেসে যেটা হয়ে গেছে প্রফেসরই আসলে তোমাকে মেল দিবে যদি তার ভালো লাগে, এন্ড সে যদি ইন্টারভিউ করতে চায় সে হচ্ছে তোমাকে রিচ আউট করবে, তখন বলবে যে আচ্ছা চলো আমরা একটু কথা বলি, আমরা একটা ইন্টারভিউ নিবো। এন্ড এটা ট্রু ফর স্টুডেন্ট অ্যাজ ওয়েল, তুমি অ্যাপ্লাই করার পরেও তুমি হচ্ছে যাদের নাম এসওপি তে লিখছো তাদেরকে তুমি আবার রিচ আউট করতে পারো যে আই ওয়ান্ট ওয়ার্ক উইথ ইউ। বাট বিকজ অ্যাপ্লিকেশন যখন এই ফেজটা চলে, স্ক্রিনিং ফেজটা চলে, তখন তারা দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ দিস, মানে তখন তাদের আসলে এই জিনিসগুলো তোমার অ্যাপ্লিকেশন তাদের সামনে আছে। সো তখন তোমার ইমেল পাইলে তখন সেটা সিরিয়াসলি নিবে, তখন সে হচ্ছে রিচ আউট করবে, অথবা হচ্ছে সে রিপ্লাই মানে মোস্ট রিপ্লাই দেওয়ার চান্স হচ্ছে আফটার অ্যাপ্লিকেশন আর কি। প্রি অ্যাপ্লিকেশনে দিলে মোস্ট ইন কেসে জেনারেল হয়, আদারওয়াইজ লাইক ইফ ইউ হ্যাভ সাম ওয়ান্ডারফুল আইডিয়া মানে উইচ মাইট ইন্টারেস্টিং। সো এই দুইটা হচ্ছে বিষয় আর কি, মানে এই দুইভাবে তুমি হচ্ছে তাদের অ্যাটেনশন গ্যাদার করতে পারো। আচ্ছা, আমরা হিমিকার নেক্সট কোয়েশ্চেন শোনার আগে একটা ছোট্ট প্রশ্ন করে নিই। সেটা হচ্ছে একজন জানতে চাইছে যদি সরাসরি পিএইচডিতে যায় কিন্তু যদি কন্টিনিউ করতে না পারি কোনো কারণে, তখন কি হয়? আমাদেরকে কি মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়?
এইটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। পিএইচডি কন্টিনিউ না করতে পারা আসলে মানে একটা প্রফেসরের জন্য লস প্রজেক্ট। মানে যদি প্রফেসর টাকা দেয় আর কি, ইউনিভার্সিটি টাকা দিলে অন্য ব্যাপার, কিন্তু তোমাকে একটা প্রফেসর হায়ার করলো, তোমাকে 2 বছর ট্রেন করলো, আসলে 2 বছর তেমন কিছুই হয় না। 2 বছর তোমার ট্রেনিং পিরিয়ড চলে, তোমাকে আসলে রিসার্চ শিখায় আর কি ওই পিরিয়ডটাতে। থার্ড ইয়ার থেকে আসলে তুমি প্রোডাক্টিভ হও আর কি, মানে মোরালেস থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে মানুষ হিউজ অ্যামাউন্টে প্রজেক্টে কাজ করে ভালো ভালো পাবলিকেশন আনতে পারে। সো ইন দ্যাট কেস লাইক 2 বছর পরে যদি তুমি বলো যে আমি চলে যাব, সো এটার জন্য এটা আসলে প্রফেসরের জন্য লস প্রজেক্ট। আর যদি ওই ইন্টেনশন থাকে শুরু থেকে, তাহলে লাইক মানে এটা কাইন্ড অফ আমার কাছে মনে হয় জিনিসটা একটু ডিসঅনেস্ট আর কি। বাট লাইক যদি অনেক সময় এরকম হয় যে অনেক এক্সট্রা সিচুয়েশন থাকে, ধরো তোমার পিএইচডি আসলে প্রগ্রেস ভালো না, অথবা লাইক প্রফেসর মনে করতেছে যে মানে তোমার সাথে আসলে ম্যাচ হচ্ছে না, এটা হইতেই পারে। দিস ইজ লাইক ভেরি কমন ইন পিএইচডি। মানে কাইন্ড অফ যত মানুষজন শুরু করে একটা কোহর্টে, তার 70 to 80% মানুষ আজকে পিএইচডি নিয়ে বাইর হয়। সো মোস্ট প্রত্যেক বছরে 20 থেকে 30% মানুষ আসলে শেষ করে না, অর লাইক ব্রেক নাই অর হোয়াট এভার কিছু একটা করে। ইন দ্যাট কেস যেটা হয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাদেরকে আসলে মোস্ট ইউনিভার্সিটি একটা মাস্টার্স করে, মানে করার জন্য কিছু এক্সট্রা কেস আছে, যেরকম প্রফেসরও আসলে ইউনিভার্সিটি সুইচ করতে পারে। ইন দ্যাট কেস তুমি আর কি বললা যে আমি আসলে ইউনিভার্সিটি সুইচ করবো না, আমি পিএইচডিও কন্টিনিউ করবো না, ইন দ্যাট কেস তখন তোমাকে ইউনিভার্সিটি আসলে একটা ডিগ্রি দিয়ে বের করে দিবে। মোস্ট কেসে এটা মাস্টার্স হয়। বাট লাইক এটা যদি মানে সবকিছু ঠিক আছে কিন্তু তুমি আসলে করতে চাচ্ছ না, তখন জিনিসটা আসলে প্রফেসরের হাতে চলে যায় আর কি। মানে ও যদি এখন বলে ওকে কোনো ডিগ্রি দিব না, ওকে জাস্ট বাই করে দাও, তোমার ফান্ডিং ক্যান্সেল, তোমার ভিসা ক্যান্সেল, এখন ওই কি তোমাকে কিছুটা টাইম দেয়, ট্রানজিশন টাইম দেয় 1 মাস বা 2 মাস, ওর মধ্যে যদি তুমি এটা জব পাইতে পারো স্পন্সরশিপ সহ, ইন দ্যাট কেস লাইক ইউ ক্যান স্টে ইন দ্য কান্ট্রি, আদারওয়াইজ লাইক একটু ঝামেলা হয়ে যাবে। সো মানে এই জিনিসটা একটু কেয়ারফুল যে যদি কারো থাকে আমি পিএইচডি করবা না, তো পিএইচডি করবা না, মানে লাইক ইন্টেনশন হচ্ছে পিএইচডি করতে এসে মাস্টার্স নিয়ে বের হয়ে যাব, এইটা আসলে মানে শুনতে সাউন্ডস গুড বাট রিস্কি আর কি। মানে যদি তুমি এটা পুল অফ করতে পারো সেই ইন্টেনশন নিয়ে এসে, ইটস হ্যাটস অফ টু ইউ, বাট লাইক এটা মানে টাফ, মানে এটা জিনিসটা করা উচিত না আর কি। হিমিকার নেক্সট কোয়েশ্চেনটা নেই, হিমিকা তাসনিম। স্যার নেক্সট কোয়েশ্চেনটা ছিল জব রিলেটেড। আমাদের যে প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে কথা হচ্ছিল, আমরা প্রোগ্রামিং কন্টেস্টে আইসিপিসি লেভেলে, আইসিপিসির ওয়ার্ল্ড ফাইনালে যাব বা এই ধরনের কিছু করব, এটা করার জন্য হচ্ছে মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম আর রিপোর্ট হচ্ছে কন্টেস্টের পিছনে দিতে হয়। কিন্তু মানে আমাদের দেশে কিংবা বাইরে জবের ক্ষেত্রে এই যে এই লেভেলের টাইম দেওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট, আর আমাদের স্যার যেটা বললেন যে রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকা, ওইটা কতটুকু ইম্পর্টেন্ট, মানে কোনটার ইম্প্যাক্ট কিরকম? কন্টেস্টে আসলে তুমি কি অ্যাচিভ করতে চাও? কন্টেস্ট একটা লাইক আমি বলি যে আমার বুয়েটে সবচেয়ে ভালো মেমোরি ছিল হলো প্রোগ্রামিং কন্টেস্ট। অনেস্টলি আমি স্টিল এইবার দেশে এসে এই এসএম ল্যাবে গেছি 3 বার এখন পর্যন্ত, এবং এটা আমার মানে এত বড় একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে যে আমি যে কোনো কোম্পানিতে আমি যদি খুঁজি দেখা যাবে যে আমার পরিচিত কেউ আছে। তো কন্টেস্টে এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, যেটা নর্মাল সচরাচর হলো নর্মালি তুমি মিশবা না, কারণ যারা কন্টেস্ট করে এরা হলো সারাদিন কম্পিউটার সামনে থাকে, এদেরকে দেখবা না। সো এদের সাথে নেটওয়ার্ক তৈরি করা একটা বিশাল মিডিয়াম হলো প্রোগ্রামিং কন্টেস্ট। আরেকটা জিনিস প্রোগ্রামিং কন্টেস্ট হলো এটা আমি জানি না, আমি পার্সোনালি খুবই এনজয় করতাম প্রবলেম সলভিংটা। সো আমার কাছে মানে বইয়ের পড়া থেকে এটা অনেক বেশি থ্রিলিং লাগতো। একটা সময় গেছে যখন আমি এনজয় করি নাই এবং আমি কন্টেস্ট অনেক ঢিলা দিছি। সো আমি বলবো যে তুমি যতক্ষণ এনজয় করবা জিনিসটা, যে প্রবলেম সলভিং ভালো লাগতেছে করো, এখানে লস নাই, প্রোগ্রামিং কন্টেস্টে লস নাই। এমন না যে প্রোগ্রামিং কন্টেস্ট করলে তোমার রেজাল্ট খারাপ হবে বা কিছু লুজ করবা। আমার রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল কন্টেস্ট করার পরেও, এবং এটা আমি খুবই প্রাউডলি বলি অলওয়েজ। কারণ মোস্ট অফ দ্য টাইম পোলাপান অজুহাত দেয় যে কন্টেস্ট করছি রেজাল্ট খারাপ হয়েছে, বা কন্টেস্ট করলে রেজাল্ট ভালো হবে না, সো আমি কোনটা ছেড়ে কোনটা করব। এটা কখনোই অজুহাত না। আমার পার্সোনালি আমার রেজাল্ট ভালো ছিল, আমি আরো 10 জনকে বের করতে পারবো যাদের রেজাল্ট ভালো ছিল। সো এটা কোনো অজুহাত না। সো আমি বলবো যে প্রোগ্রামিং কন্টেস্টটা তুমি যতক্ষণ এনজয় করতেছো, করতে ভালো লাগলো না ছেড়ে দিলা, লাইক এমন না যে তোমার এই জোর করে জিনিসটা করা লাগবে, জোর করে আসলে হয়ও না। থ্যাংক ইউ। আমরা আহনাফ রহমান বৃন্ত থেকে একটা লাস্ট কোয়েশ্চেন নিব। আহনাফ রহমান বৃন্ত প্লিজ।
আসসালামু আলাইকুম স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে তানভীর মুত্তাকিন ভাইয়ার কাছে। আমি এসিএস এ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোর্স করার সময় আপনার ক্লাস করেছি ভাইয়া। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, প্রবলেম সলভিং করছি, সবকিছু ঠিক আছে, কিন্তু জিনিসটা রিয়েল লাইফে, রিয়েল ওয়ার্ল্ডে আপনার ওয়ার্ক প্লেসে আপনি কতটুকু কাজে লাগাতে পেরেছেন and কিভাবে কিভাবে কাজে লেগেছে আপনার? কোন কোন সময় আপনি আপনার মনে হয়েছে যে না, আমি প্রবলেম সলভিং করেছি বা আমাকে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা এই জায়গায় হেল্প করছে পার্টিকুলারলি? এটাই। তো আমি যেটা বলবো যে এই প্রবলেম সলভিং এ হলো এই জিনিসটাকে তোমার যে জিনিসটা হেল্প করে অলওয়েজ সেটা হলো একটা প্রবলেমের ব্রেকডাউন। যেমন আমি কিন্তু এখন ফ্রেশার হিসেবে যখন L3 তে ছিলাম তখন আমার প্রবলেমগুলো আমার কাছে যেসব প্রজেক্টগুলো আসতো সেগুলো খুবই ওয়েল ডিফাইন্ড, যে তুমি এই কাজটা করো, এই কাজটা করে এই জিনিসটা বানাও। এখন আমি যখন L4 হলাম, আমার ম্যানেজার কিন্তু আমার দু একটা প্রজেক্ট একটু চেঞ্জ করলো। এখন প্রজেক্টগুলো হয়ে গেছে একটু ভেগ, যে তুমি ওই কাস্টমারের সাথে কথা বলো, তাদের যে এই জিনিসটা একটু অপটিমাইজ করা লাগবে, তুমি দেখো যে কিভাবে অপটিমাইজ করতে পারবা। এখন আমি কিন্তু এখানে কিন্তু প্রবলেম স্টেটমেন্টটাই অনেক ভেগ। এখন আমি আমার প্রবলেম স্টেটমেন্টটা অনেক ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে আমার একটা প্রজেক্ট মানে চিন্তা করতে হবে এবং যেটাকে ব্রেকডাউন করতে হবে। এই স্কিলটা আমি মনে করি যে প্রবলেম সলভিং থাকলে খুবই ফাস্ট চলে আসে। কারণ তখন তো হলো তোমার একটা ব্রড ধারণা থাকে যে এই প্রবলেমটাকে কিভাবে ট্যাকল করা লাগে, নেক্সট স্টেপ কি হতে পারে, নেক্সট স্টেপ কি হতে পারে, একটা অভ্যাসের মতো চলে আসে। আমি বলতেছি না যে নরমালি অ্যাচিভ করা যায়, বাট দিস হেল্পস। এটা হলো একটা রিয়েল লাইফ প্রয়োগ। আর তুমি যদি বলো যে এই অ্যালগোরিদম এটার প্রয়োগ করি নাই কখনো, এর কারণ হতে পারে যে তুমি যেই প্রজেক্টে আসো সেই প্রজেক্টটা আসলে ততটা ইম্পর্টেন্ট না এগুলো ইউজ করার মতো। এটা একটু ইনসালটেশন না, আমি নিজেও কখনো ইউজ করি নাই, বাট কিছু কিছু কাজে আমি এই জিনিসটা ইউজ করছি। যেমন টাইগার আইটিতে হলো আমার একটা কাজ ছিল যে মানুষের ফেসিয়াল ডেটা সেট আলাদা করা। এমা ওয়াটসনের সাথে ছবি আসতে হলো তোমার আরো অনেক নায়িকার, এখন আমরা এমা ওয়াটসনের বয়স বের করার জন্য তো আমাদের এমা ওয়াটসনের ফেসটাই লাগবে, এটা আলাদা করবো কিভাবে? সো আমি যে জিনিসটা করছিলাম যে গ্রাফের একটা অ্যালগোরিদম ইউজ করে ক্লাস্টারিং করে জাস্ট এমা ওয়াটসনকে আলাদা করছি, প্রত্যেককে আলাদা করছি। তো ওইভাবে আমি হলো সবার ফেসগুলো আলাদা করে ফেলছিলাম। তো এই তোমার ডিপেন্ড করে যে তুমি কি টাইপের প্রজেক্টে আসো, যে জন্য তুমি এই জিনিসগুলো ইউজ করতেছো। বাট আমি সবচেয়ে বড় যে প্রয়োগটা করবো সেটা প্রবলেম সলভিং এর একটা অভ্যাস বা প্র্যাকটিস থাকবে, যেখানে তুমি হলো একটা ভেগ প্রবলেম স্টেটমেন্টকে ক্লিয়ারিফাই করতে পারবা, এরপরে হলো এই জিনিসটা তুমি ব্রেকডাউন করতে পারবা, এরপর ওইটার জন্য কি কি কাজ করা লাগবে, কি কি স্টেপ অনুযায়ী তুমি আগাবা, এই জিনিসটা হলো তোমার খুব ফাস্ট ক্লিয়ার হবে। তো এটা হলো তোমার একটা প্রবলেম সলভিং এর আউটকাম। হ্যাঁ, আমরা আরেকটা লাস্ট একটা কোয়েশ্চেন নিব শুধু, সেটা হচ্ছে সায়ন্তন রায়হান থেকে। আই থিঙ্ক হি হ্যাজ এ কোয়েশ্চেন। সায়ন্তন রায়হান, প্লিজ আনমিউট ইউর মাইক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্নটা হচ্ছে সাম্য স্যারের কাছে। দিস ইজ কম্পিটিটিভ ওয়ার্ল্ড অ্যান্ড আমরা আসলে যে ফিল্ডে আছি বা সিএস, আমাদের আশেপাশে শোনা যায় যে সিএসসি স্টুডেন্ট হচ্ছে যে বা শুধুমাত্র বাংলাদেশ বলেন বা ইন্টারন্যাশনালি বলেন যে সিএসসি স্টুডেন্ট অনেক সংখ্যা অনেক বেশি। অ্যান্ড এমতো অবস্থায় আমরা যখন সাথে সাম্য স্যার এটাও অ্যাড করেছেন যে মাস্টার্সের ক্ষেত্রে ফান্ডিং পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। তো এই অবস্থায় কোন কোন কোয়ালিটি একটা স্টুডেন্টকে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে অন্য 10টা স্টুডেন্টের থেকে এগিয়ে রাখতে পারে, এরকম? মানে কোশ্চেনটা কি মাস্টার্স রিলেটেড, মানে মাস্টার্স এর ফান্ডিং এর জন্য, অর লাইক ইন জেনারেল লাইক পিএইচডি? মাস্টার্স ফান্ডিং বা হচ্ছে যে বা একটা প্রফেসর হচ্ছে যে একটা প্রফেসরকে তো নিশ্চয়ই স্যার একটা স্টুডেন্ট মেল করবে না, অসংখ্য সিএস স্টুডেন্ট হয়তো মেল করতে পারে। তো সেই প্রফেসর মানে কোন স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে কোন পার্টিকুলার স্টুডেন্টকে কোন কোন কোয়ালিটির উপর ভিত্তি করে সেটা অ্যাকসেপ্ট করতে পারে। ইন মোস্ট কেসে যেটা হয় সেটা হচ্ছে একটা হচ্ছে রিসার্চ ফিটনেস, অথবা মানে লাইক তুমি তোমার কারেন্ট রিসার্চ অথবা লাইক তোমার রিসার্চ ইন্টারেস্ট আরেকজনের মানে যে যার সাথে তুমি ইন্টারভিউ করতেছো অথবা যাকে পার্সিউ করতেছো তার সাথে ম্যাচ করে নাকি। যদি এমন হয় যে তোমার ইন্টারেস্ট অন্য জায়গায় অথবা তোমার এক্সপিরিয়েন্স যা আছে লাইক বিশেষ করে ইন্টারেস্ট আর কি, তোমার ইন্টারেস্ট অন্য জায়গায়, তুমি তা বলতেছো যে আমার আসলে ইন্টারেস্ট অন্য জায়গায় বাট স্টিল আমি আপনার সাথে কাজ করতে চাই, সো সেটা আসলে মানে তার জন্য মানে তোমার তো ইন্টারেস্টই নাই ওই রিসার্চে, সো সে আসলে ওইটা মানে খুব একটা বেল দিবে না। সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে লাইক কোয়ালিটির ব্যাপারটা, যেটা হচ্ছে লাইক তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এটা মানে আমি আগেও অ্যাড্রেস করছি জিনিসটা, তোমার
কোয়ালিটি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স, তোমার একাডেমিক পারফরমেন্স, মানে খুবই স্লাইটলি তোমার টেস্ট কোর্স জাস্ট লাগে, তোমার বেসিক মানে ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি আছে, অ্যানালিটিক অ্যাবিলিটি আছে। এখন ওই জিআরই তো এখন আর খুব একটা মানে মোস্ট ইউনিভার্সিটি আর অ্যাকসেপ্ট করে না, তো লাইক ইংলিশ স্পিকিং যে অ্যাবিলিটিটা, তো মানে কোয়ালিটির ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স কামস ইন দ্য ফর্ম অফ রিসার্চ প্রজেক্ট, ম্যানুস্ক্রিপ্ট, পেপার, তোমার এলওআর, তোমার এসওপি, মানে এগুলা স্ক্রিন করে যে ইয়া আই হ্যাভ দ্য কোয়ালিটি। সেক্ষেত্রে লাইক ফান্ড পাওয়া, মানে তুমি যদি একটা কোথাও পিএইচডি অ্যাডমিশন পাও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, মানে ইটস হাইলি আনলাইকলি যে কোনো একটা ইউনিভার্সিটি তোমাকে একটা অফার দিবে উইদাউট এনি ফান্ডিং গ্যারান্টি আর কি। অ্যাটলিস্ট 1 বছরের ফান্ডিং গ্যারান্টি সব জায়গায় দেয় আর কি। সেটা মানে যেভাবে আসুক না কেন, প্রফেসর ফান্ড থেকে আসুক, ইয়ে থেকে আসুক, মানে তুমি গিয়ে অথই সাগরে পড়বা না। আর যদি কোনো অফার আসে উইদাউট এনি ফান্ডিং গ্যারান্টি, দ্যাট মিনস লাইক মানে 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 ইউ আর নট লাইক নেসেসারি ফর দ্যাট ইউনিভার্সিটি। তুমি যদি এখন লাইক এক্সপ্লোর করতে চাও, ওদের সাথে কথা বলে, সেটা মানে একটু ঝামেলা আর কি। সো ইন মোস্ট কেসে তোমার আসলে ফান্ডিং গ্যারান্টিটা থেকে যায় পিএইচডির ক্ষেত্রে। মাস্টার্স এর ক্ষেত্রে আমি যেটা বললাম, এই ডিলেমাটা হচ্ছে মানে ইউনিভার্সিটির আসলে কোনো লাভ নাই তোমাকে মানে টাকা দিয়ে। সো এখন মোস্ট আর সিএসএ আরো এটা বেশি ট্রু আর কি, অন্য ফিল্ডের জন্য ইটস নট ট্রু, বাট সিএসএ তোমাকে মাস্টার্স আসলে ফান্ড দিয়ে ইউনিভার্সিটি কোনো লাভ নাই। তো মানে মোস্ট টপ ইউনিভার্সিটি গুলো আসলে দেয় না, টপ 100, 200, ইভেন 300 দেয় না। তাও অনেকে পায়, মানে টিএ অনেকে মানে পিএইচডি স্টুডেন্টদেরকে টিএশিপ আরএশিপ দেওয়ার পরে যদি কিছু ফান্ডিং বাকি থাকে, তখন ওইগুলো মাস্টার স্টুডেন্টদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়। সেটা হচ্ছে এক্সেপশনাল মাস্টার স্টুডেন্টস হইতে হয়, which is again মানে ইটস হার্ড টু ডিফাইন। তোমার পিয়ারদের, তোমার কারেন্ট যে পিয়ার আছে তাদের নিড, তাদের অ্যাবিলিটি, এগুলোর উপরে ডিপেন্ড করে কিছু। Okay, Okay, sir. thank Thank you you so Shomo much, sir. sir and Tanvir Muttaqin sir. So hopefully তোমরা তোমাদের PhD বা হায়ার স্টাডিজ রিলেটেড অ্যান্ড জব রিলেটেড বেসিক কোয়েশ্চেন্স যেগুলো অল দ্য টাইম মাথায় আসতে থাকে বা জিজ্ঞেস করতে হয়, সেগুলোর হোপফুলি তোমরা আজকে একটা স্ট্রাকচারাল অ্যান্সার পাইছো। অ্যান্ড আমি এই ভিডিওটা মানে পুরো মিটিংটার রেকর্ডিংটা আসলে যারা যারা রেজিস্টার্ড তাদের সাথে তাদের ওই মেইলটার সাথেই আমি শেয়ার করে দিব। সো শুধুমাত্র ওই মেইল থেকে তোমরা অ্যাক্সেস পাবা। সো মেক শিওর দ্যাট ওই মেইল থেকে অ্যাক্সেস করা ট্রাই করো। তোমরা এখানে মিটিংয়ে জয়েন করার সময়ও অনেকে বাইরের মেইল থেকে ট্রাই করছো। So all in all, thank you Shomo sir and Tanvir Muttaqin sir for your time, and hopefully তোমাদের সবার উপকার হয়েছে আশা করি। Thank you everyone, আমরা মিটিংটা শেষ করি। আল্লাহ হাফেজ। Best of luck to everyone, whatever you are doing, PhD, masters, জবের জন্য অ্যাপ্লাই করতেছো, best of luck in your future journey. All See you the best folks. everyone, take care, আল্লাহ হাফেজ। Bye.